ওয়েলকাম টু মুভি মাইন্ড। আজ আমরা দেখব জনপ্রিয় সাউথ কোরিয়ান স্কুল সিরিজ পেচ এক্স রিচের সিজন 2 এর গল্প। ভিডিও শুরু করার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। তোমাদের মধ্যে কে কে আগে থেকেই জানতো যে জেনাই হচ্ছে রেড ভেলভেটের ইয়েরি? আমি তো এটা বুঝতেই পারিনি। আর এই ব্যাপারে বেশি একটা আর্টিকেলও তৈরি হয়নি। এইটা কিভাবে সম্ভব? যাই হোক, এই সব কিছু বাইরের কথা। আমি তোমাদের জানিয়ে দিলাম ইন কেস যদি তোমরাও আমার মতো না জেনে থাকো তাই। তো চলো এইবার আর বেশি উল্টোপাল্টা কথা না বলে সিরিজে মন দেই। আর হ্যাঁ, যদি এখনো অবধি সিজন 1 দেখে না থাকো তাহলে সেটা আমার চ্যানেলে এক্সপ্লেন করা আছে, আর সেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি। আগে গিয়ে সেটা দেখে আসো, কারণ এই দুইটা সিজন পুরোপুরি কানেক্টেড। এই সিজনের শুরুতেই দেখি সিয়ন ছাদ থেকে পড়ে যাওয়ার সময় সেখানে হায়ুন ছিল, আর হায়ুন এইসব দেখে ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। পরের সিনে আমরা দেখি পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসতে দেখি। পরদিন সে স্কুলে গিয়ে সিয়ুনের সিটের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে সিয়ুন এখন মারা গিয়েছে, এখন আমাকে ব্ল্যাকমেল করার মতো আর কেউ নেই। তবে এখন আমি আরো বড় ঝামেলায় ফেসে গিয়েছি, কারণ ওর মৃত্যুর জন্য আমাকে সাসপেক্ট করা হচ্ছে। এসব কি হচ্ছে আমার সঙ্গে? পরের সিনে আমরা স্কুলের বোর্ড মিটিং এর সিন দেখতে পাই। এখানে একটা নতুন ক্যারেক্টারকে দেখানো হয়। সে বলছিল, আমার নাম লি ওন, আর আমি এখন থেকে জংনাম হাই স্কুলের নতুন প্রিন্সিপাল। আগে যা হয়েছে হয়েছে, তবে এখন থেকে যদি কেউ কোনো উল্টাপাল্টা কাজ করে কাউকে ক্ষমা করা হবে না। পরের সিনে দেখি একটা ডিটেকটিভ হায়ুনকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে আসে। হায়ুন বলে, আমি ওকে ধাক্কা দেইনি, আমার কথা কেন কেউ বিশ্বাস করছে না? ডিটেকটিভ বলে, যদি তুমি ইনোসেন্ট হও তুমি বেঁচে যাবে, তবে এখন তুমি সাসপেক্ট, তাই এখন তোমাকে আমার সঙ্গে আসতে হবে। যখন সে ডিটেকটিভের সঙ্গে যাচ্ছিল তখন সে কল্পনা করতে থাকে যে সব স্টুডেন্টরা বলাবলি করছে আমরা তো হায়ুনের সেই কাপড় খোলার ভিডিওটা দেখে ফেলেছি, কি বাজে একটা মেয়েও। পরের সিনে ডিটেকটিভ হায়ুনকে প্রশ্ন করছিল। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি ওই দিন কেন স্কুলে গিয়েছিলে? হায়ুন বলে, সিউনি আমাকে ডেকেছিল। ডিটেকটিভ বলে, আমরা ওর কল লিস্ট চেক করে দেখলাম তোমার সঙ্গে ওর সর্বশেষ কথা হয়েছে, আর ওর মেসেজ চেক করার পর এটাও জানতে পারি যে ও তোমাকে কিছু নিয়ে হুমকি দিচ্ছিল। তুমি কি এই কারণেই ওকে ধাক্কা দিয়েছো? হায়ুন বলে, আমি ওকে ধাক্কা দেইনি, বিশ্বাস করুন। ডিটেকটিভ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলো ও তোমাকে কি নিয়ে ব্ল্যাকমেল করছিল? তখন হায়ুন সব বলতে শুরু করে, আর এখানেই সিন কাট হয়। এবার আমরা জেনা আর ইউনাকে একসঙ্গে দেখতে পাই। ইউনা বলছিল যে সব স্টুডেন্টরা বলাবলি করছে যে হায়ুনই নাকি সিউনকে ছাদ থেকে ধাক্কা দিয়েছে। জেনা বলে, ইউনা জানো, আমারও মাঝে মাঝে ইচ্ছা হয় কাউকে মেরে ফেলি, তোমারও কি এমন লাগে? ইউনা বলে, না তো, আমার এমন কোনো অনুভূতি হয় না। রাতের বেলা হায়ুন তার বাবাকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে শোনে। তার বাবা বলছিল, আমাদের কাছে এত টাকা নেই যে আমরা কোনো ভালো লয়ার হায়ার করব। আসলে সিউনের মৃত্যু নিয়ে হায়ুনের উপর তো এখন কেস চলছিল, সেটার ব্যাপারেই তার বাবা কথা বলছিল। পরের সিনে আমরা একটা নতুন ক্যারেক্টারকে বাইকে করে স্কুলের দিকে আসতে দেখি। তার নাম ছিল সারাং। সে জংনাম হাই স্কুলের দিকে তাকিয়ে বলছিল, এই স্কুলটা থেকে আমাকে আগামী 3 বছর থাকতে হবে। পরের সিনে হায়ুন যখন ক্লাসে আসে সে তার বইয়ের ভিতর নকল সাপ দেখে ভয় পেয়ে যায়। তখন তার পাশ থেকে একটা ছেলে উঠে এসে অ্যান্টি কাটার দিয়ে তার ঘাড়ের পেছনে কেটে দেয়। মানে এরা তাকে এই পর্যায়ে বুলি করছিল একটা মিথ্যা খুনের মামলার জন্য। যাই হোক, হায়ুন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে যখন বাইরে আসে তখন সেইখানেও তারা তাকে বুলি করতে পৌঁছে যায়। তখন হায়ুন তাকে মেরে ওইখান থেকে দৌড় দেয়। এইভাবে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর হায়ুনের সামনে সারাং চলে আসে আর তাকে তার বাইকে উঠতে বলে। তারা দুইজন এবার বাইক নিয়ে স্কুল থেকে অনেকটা দূরে পালিয়ে যায়। বাইক থেকে নামার পর হায়ুন জিজ্ঞাসা করে, তুমি কে? সারাং বলে, আমি গরিবদের আমার নাম বলি না। তবে জেনার চেহারা দেখে সে বলে ওঠে, আরে আমি তো মজা করছিলাম, আমি হচ্ছি লি এর ছোট ভাই, আমার নাম সারাং। তখন হায়ুন তাকে একটা মেরে বলে, আমাকে আর কখনো গরিব বলবে না। পরের সিনে জেনা তার বাবার সঙ্গে দেখা করতে আসে। তার বাবা বলে, আমি খুব শীঘ্রই তোমার মাকে ডিভোর্স দিয়ে দিব, এবার তুমি ঠিক করে নাও যে কার সঙ্গে থাকবে। জেনা বলে, বাবা তুমি এসব কি বলছো? কিসের ডিভোর্স? তুমি 2 টাকার টিচারের মধ্যে কি এমন দেখেছো যার জন্য তুমি আমার মাকে এবং আমাকে ছেড়ে দিচ্ছ? ও টিচার প্রেগনেন্ট আর তুমি ভাবছো ছেলে হবে? একটা ছেলের জন্য তুমি এইসব করছো?
আমি কথা দিচ্ছি ওই ছেলেকে আমি দুনিয়ায় আসতেই দিব না। এটা শুনতে তার বাবা তাকে একটা চড় মারে আর বলে লাইন ক্রস করো না। জেনা বলে লাইন লাইন তো কবেই মুছে গিয়েছে। পরের সিনে হায়ুন রাস্তা দিয়ে হাঁটছিল। তখন সে ফোনে একটা আর্টিকেল দেখতে পায় যেখানে জেনার বাবা মা ডিভোর্সের কথা বলা হচ্ছিল। তখনই সে ব্রিজ দিয়ে নিচে রাস্তার মাঝে জেনাকে দেখতে পায় যে উল্টোপাল্টা আচরণ করছিল। সে দ্রুত গিয়ে জেনাকে একটা সাইডে আনে আর বলে পাগল হয়ে গিয়েছো, মরতে চাও নাকি? পরের সিনে আমরা তাদের দুজনকে ট্যাক্সিতে দেখতে পাই। রেডিওতে জেনার বাবা মায়ের ডিভোর্সের নিউজ চলছিল। তখন হায়ুন ড্রাইভারকে নিউজটা চেঞ্জ করে দিতে বলে। ড্রাইভারও এটাই করে। এখানে জেনা হায়ুনের দিকে তাকিয়ে থাকে। এরপর তারা দুজন একটা হোটেলে চলে আসে। জেনা ভেতরে ঢুকে যায় তার মার সঙ্গে দেখা করতে। তার মা তখন ড্রিঙ্ক করছিল। সে তার হাত থেকে গ্লাস নিয়ে সেটা মাটিতে ফেলে দেয় আর বলে মা এসব কি হচ্ছে? কাকে জিজ্ঞেস করে তোমরা ডিভোর্স নিচ্ছ? আমার কথা কেউ কেন ভাবছে না? আর তুমি কিভাবে তোমার বাকি লাইফ কাটাবে? তখন তার মা বলে চিন্তা করো না, আমার কাছে অনেক টাকা আছে। আর আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা মা দুজনের ভালোবাসা থেকে তোমাকে বঞ্চিত করার জন্য। তবে তুমি কোনোদিনই আমার মতো হয়েও না। তোমার যা সেটা তুমি নিয়ে নিবে। তখন জেনা বলে হ্যাঁ, ওই কোম্পানি আমারই হবে। এরপর সে বাইরে চলে আসলে দেখা যায় হায়ুন তার জন্য অপেক্ষা করছিল। সে তার সঙ্গে কথা বলতে গেলে তখনই সেখানে তার বাবা চলে আসে আর সে তার বাবার সঙ্গে চলে যায়। হায়ুন বলে আমিও একটা পাগল, আমি কি ভেবে ওর জন্য এখানে অপেক্ষা করতে গেলাম। পরের সিনে আমরা ইউনা আর জেনাকে একসঙ্গে দেখি। ইউনা বলছিল দেখতে পেলাম আর্টিকেলে বলা হচ্ছে তোমার মাকে নাকি মেন্টাল হসপিটালে ভর্তি করা হবে। জেনা বলে এইসব ফালতু কথা, শুধু রুমার্স। তখন ইউনা বলে তোমার তো স্কুলের ওয়েবসাইট চেক করা দরকার, সেখানে আমি রুমার রিলেটেডই আরেকটা আর্টিকেল দেখেছি। তখন জেনা সেখানে দেখতে পায় যে তার ব্যাপারে পোস্ট করা হয়েছে যে সে নাকি সবসময় উল্টোপাল্টা রুমার্স ছড়ায়, তাই তাকে নিয়ে স্কুল কমিউনিটি থেকে একটা মিটিং করা হবে। জেনা বলে এইসব ফালতু কথা, আমি আবার কবে কাকে নিয়ে রুমার ছড়ালাম? তখন ইউনা বলে কেন মনে নেই সেদিন পার্টিতে তুমি বলেছিলে যে উ চ্যান আর ইউন একসাথে থেকেছিল? যদিও এটা সত্যি ছিল তারপরও তুমি আমাকে হার্ট করেছো, তাই তোমার ব্যাপারে এই আর্টিকেলটা আমি পোস্ট করেছিলাম। পরের সিনে একটা মেয়ে হায়ুনকে বলছিল তুমি এখানে কি করছো? তোমার না তোমার বাবার সঙ্গে অফিসে থাকার কথা? তখন আমরা তার বাবাকে দেখি যে একটা গার্ডিয়ানের সামনে আকুতি মিনতি করে বলছিল যেন তার মেয়ের নামে কোনো কেস না করা হয়। তখনই সেখানে হায়ুন চলে আসে আর তার বাবাকে ওঠানোর চেষ্টা করে। তখন সে গার্ডিয়ান মহিলাটা বলে তোমার বাবাকে বলে দাও যে এইসব তামাশা করে কোনো লাভই হবে না, আমি অবশ্যই তোমার নামে কেস করে দিব। আর তোমাদের এই ভিখারি ফ্যামিলিটাকে পূরণ করার জন্য তোমার মা কোথায়? হায়ুন চিৎকার করে বলে আমার মা মারা গিয়েছে। তখনই হায়ুনকে একটা টিচার সাইডে নিয়ে এসে বলে দেখো আমি বুঝতে পারছি তোমার সঙ্গে কি হচ্ছে, তোমার উপর দিয়ে কি যাচ্ছে, তবে ভালো হবে তুমিও তাদের কাছে ক্ষমা চেয়ে নাও, নয়তো তোমার ভবিষ্যৎ তারা বরবাদ করে দিবে। এইটা শুনে এবার হায়ুনও তার বাবার মতো হাঁটু কেড়ে বসে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। তখন সে গার্ডিয়ান মহিলা বলে এইসব পরে কোনো লাভ নেই, আমি তো আগেই বলেছি যত যাই করো না কেন আমি অবশ্যই তোমাদের নামে স্কুলে ভায়োলেন্স করার কেস করব। পরের সিনে আমরা আরেকটা নতুন ক্যারেক্টার দেখতে পাই, তার নাম ছিল জিনবুক। আজই সে অ্যাব্রোড থেকে কোরিয়ায় ফিরেছে। গাড়ি করে যাওয়ার সময় সে জেনার বাবা মার ডিভোর্সের আর্টিকেলটা পড়ছিল। দেখতে পাই এই সেম আর্টিকেল স্কুলের মেয়েরাও পড়ছিল, তবে সেখানে কিছু এক্সট্রা ইনফরমেশন ছিল ব্ল্যাক ডগ নামের একটা চ্যানেল থেকে পোস্ট করা। সেখানে লেখা ছিল যে জেনার বাবা এই স্কুলের একটা টিচারের সঙ্গে রিলেশনে আছে আর তার নাম হচ্ছে মিনি। এইটা পড়ে একটা স্টুডেন্ট বলে ওঠে আরে মিনি ম্যাম তো আমাদের ক্লাসের টিচার। তারা আরও পড়ে যে মিনি প্রেগনেন্ট। তখন তারা বলাবলি করতে থাকে এইবার যদি তার একটা ছেলে হয় তাহলে তো জেনার সব হারাবে। পরের সিনে দেখতে পাই প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে রাগারাগি করছিল যে এইসব নিউজ স্কুল পর্যন্ত কিভাবে আসলো। তখন অ্যাসিস্ট্যান্ট বলে আমরা ওই আইডিটা হ্যাক করার চেষ্টা করছি। তখনই সেখানে দোয়ন চলে আসে আর তাকে প্রিন্সিপাল বলে ডাক দেয়। তখন প্রিন্সিপাল বলে আমাকে প্রিন্সিপাল বলো না, আঙ্কেল বলো। আমি জানি তোমার বাবা তোমার উপর অনেক অত্যাচার করছে, তবে চিন্তা করো না, এখন আমি তোমার সাথে আছি। দোয়ন সেখান থেকে চলে যাবার পর দেখতে পাই সে যে দোয়নের হাত ধরেছিল এই কারণে সে তার হাত একটা রুমাল দিয়ে পরিষ্কার করে সেটা ডাস্টবিনে ফেলে দেয়।
পরের সিনে দেখি জেনা এক জায়গায় মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখনই সেখানে দোহিয়ন চলে আসে আর বলে, তুমি মন খারাপ করে আছো? এটা তোমাকে ঠিক স্যুট করছে না। তোমার সেই ফিয়ার্সি অ্যাটিটিউড কোথায় গেল? জেনা বলে, কি চাও? দোহিয়ন বলে, আমাকে সরি কবে বলবে? আসলে সে ওই পার্টির ইনসিডেন্টের কথা বলছিল। তখন জেনা বলে, আমি তোমাকে কখনোই সরি বলবো না, কারণ আমি ভুল ছিলাম না। এটা বলে সে চলে যেতে গেলে দোহিয়ন তাকে ডেকে জিজ্ঞাসা করে, তোমার কি আসলেই মন খারাপ? জেনা বলে, তাতে কি হয়েছে? তোমার তো আরো খুশি হওয়া উচিত যে আমার মন খারাপ। দোহিয়ন বলে, এইসব কি বলছো? আমরা ছোটবেলা থেকে বন্ধু, আমার তোমার জন্য চিন্তা হয়। পরের সিনে জেনা বাড়ি আসলে সেইখানে ছোট বাচ্চাদের জুতো দেখে রেগে যায়। তখনই সেখানে মিনি চলে আসে। গাইস, তোমরা কনফিউজ হয়ে যেও না, এইটা তার বাবার সঙ্গে অ্যাফেয়ার করার সেই টিচারই, শুধুমাত্র কাস্ট পরিবর্তন করে দেয়া হয়েছে, গল্পের ক্যারেক্টার একই আছে। জেনা জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মিনি বলে, আমি তো এখন থেকে এখানেই থাকবো, এটা বলার জন্য আমি তোমাকে কলও করেছিলাম, কিন্তু তুমি তো উত্তরই দাওনি। আর হ্যাঁ, তোমার ভাইয়ের জন্য কিন্তু আমি রুমও সাজিয়ে নিয়েছি অলরেডি, যেটা আগে তোমার মায়ের রুম ছিল, দেখতে চাও? এইটা শুনে তো জেনার অনেক বেশি রাগ হয় আর সে তার রুমে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। পরের সিনে আমরা হায়ুনকে তার বান্ধবীর সঙ্গে দেখতে পাই। সে তাকে তার সব সমস্যার কথা বলে। তখনই পাশ থেকে সারাং বেরিয়ে আসে আর বলে, এখন তোমার বাঁচার মাত্র একটা উপায় আছে, তোমাকে ডায়মন্ড 6-এ আসতে হবে। জেনা বাড়ি যাবার সময় এইসবই ভাবছিল। এরপর সে জেনাকে কল করে বলে, আমার তোমার সাহায্যের দরকার। জেনা বলে, আমি এখন বাইরে যেতে পারবো না, তুমি আমার বাড়ি চলে এসো। পরের সিনে হায়ুন জেনার বাড়িতে যায় আর তাকে সব কিছু বলে এবং বলে, আমি ডায়মন্ড 6-এ আসতে চাই, আমাকে সাহায্য করো। জেনা বলে, ডায়মন্ড 6-এ আসবে? তুমি পাগল নাকি? তোমাকে আমি এখানে কেন ডেকেছি জানো? কারণ আমি তোমাকে বোঝাতে পারি যে তোমার আর আমার মাঝে কতটা ডিফারেন্স। এবার তোমার হয়ে গিয়ে থাকলে যেতে পারো। এটা শুনে হায়ুনের খারাপ লাগে। পরে যখন সে চলে যাচ্ছিল, নিচে এসে মিনিকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে দেখে তার ভিডিও করতে থাকে। মিনি বলছিল, এই বাচ্চার দাবি করা বন্ধ করো, আমার পেটে যেটা আছে সেটাকে তো আমি এখন চেয়ারম্যানের নামই দেব। পরদিন জিনউক স্কুলে পৌঁছে যায় আর আমরা দেখতে পাই ডায়মন্ড গ্রুপের লিস্টে তার নামও অ্যাড করা হচ্ছে। এইদিকে হায়ুন এসে জেনাকে আবারও ডায়মন্ড গ্রুপে অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। জেনা বলে, কী সব ফালতু কথা বলছো তুমি? হ্যাঁ, এটা কি কখনো সম্ভব? হায়ুন বলে, যদি আমার কাছে এমন ইন্টারেস্টিং কোনো কিছু থাকে যেটা তোমার অনেক উপকারে লাগবে, তাহলেও কি সম্ভব না? তখনই সেখানে জিনউক চলে আসে আর জেনার চেহারা দেখে বলে, প্রিটি, তবে আরও প্রিটি হতে হবে। জেনা বলে, কী সব ফালতু বকছো? তবে জিনউক কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। জেনা হায়ুনকে জিজ্ঞাসা করে, কে ছিল এই পাগলটা? হায়ুন বলে, আমি কি জানি। পরের সিনে হায়ুন বাড়িতে এসে তার পুরনো স্কুলের ইউনিফর্ম দেখে ভাবছিল, আমি আমার আগের জায়গাতেই ঠিক ছিলাম। এরপর সে তার ল্যাপটপের মাধ্যমে মিনির সেই ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে। এরপর সে জেনার সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে ইউনার নেকলেস দেখিয়ে বলে, আমাকে ডায়মন্ড গ্রুপে নিয়ে নাও। জেনা বলে, এই একটা নেকলেস দিয়ে কিচ্ছু প্রমাণ হবে না, তোমার কাছে সিসিটিভি ফুটেজ থাকলেও একটা কথা ছিল। তখন হায়ুন জেনাকে মিনির ভয়েস রেকর্ড শোনায়। পরের সিনে আমরা জেনাকে হাসতে হাসতে তার বাবার সঙ্গে ডিনার করতে যেতে দেখি। তবে সেখানে পৌঁছে সে তো অবাক হয়ে যায়, কারণ ওইখানে জিনউক আর তার বাবাও ছিল। সে আরো অবাক হয়ে যায় যখন সে জানতে পারে এইখানে তার আর জিনউকের বিয়ের কথা হচ্ছে। সে তার বাবাকে সেলফিশ বলে রেগে ওখান থেকে বেরিয়ে আসে। জিনউকও তার পিছু পিছু আসে আর বলে, অদ্ভুত তো, তুমি বিয়ের কথা শুনে রাগ করছো কেন? আমাকে দেখো, আমি তো খুবই এক্সাইটেড। জেনা বলে, কারণ তুমি ছেলে, আর ছেলেরা এমনই ফালতু হয়। এই বলে সে চলে যেতে নিলে জিনউক তাকে থামায় আর বলে, আমাদের প্যারেন্টসরা আমাদের নিয়ে খেলার চেষ্টা করছে, তো চলো এবার তাদের সঙ্গেই খেলি। পরের সিনে আমরা জিনউক ও তার বাবাকে গাড়িতে দেখতে পাই। বাবা বলছিল, জিনউক, তুমি জানো আমি তোমাকে কেন কোরিয়ায় নিয়ে এসেছি? তুমি প্রমাণ করো যে তুমি তোমার ভাইদের থেকে একেবারে আলাদা এবং অনেক বেশি যোগ্য। জিনউক বলে, হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। এরপর সে তার মায়ের সঙ্গেও কথা বলে আর তাকে জানায় যে আজ আমরা ডিনার করেছি, সেখানে জেনাও ছিল। চিন্তা করো না মা, আমি আজ পর্যন্ত কোনো খেলায় হারিনি, এটাতেও হারবো না। পরের সিনে আমরা ইউনা আর প্রিন্সিপালকে একসঙ্গে দেখতে পাই। ইউনা বলছিল, কেন এখনো জেনার বিরুদ্ধে বোর্ড মিটিং ডাকা হয়নি?
তার বাবার এত বড় স্ক্যান্ডাল চলছে, আর আপনি কি জানেন না যে তার বাবার কোম্পানি প্রতি বছর এই স্কুলকে স্পন্সর করে? আপনার কি স্কুলের রেপুটেশন নিয়ে একটুও মাথা ব্যথা নেই? আমি যে কোনোভাবেই হোক জেনাকে ডায়মন্ড সিক্স থেকে বের করতে চাই, আর এইটাতে আপনি আমাকে সাহায্য করবেন। এটা বলে সে চলে গেলে প্রিন্সিপাল তখনই জেনাকে কল করে এই সব কিছু বলে। জেনা বলে কাল আমাদের স্কুলে কথা হবে। পরদিন তাদেরকে একসঙ্গে দেখা যায়। জেনা প্রিন্সিপালকে ইউনার নেকলেস দিয়ে বলে সেই রাতে ইউনকে সেই ধাক্কা দিয়েছিল। প্রিন্সিপাল বলে এটা দিয়ে আমি কি করব? জেনা বলে আপনার কি একটু ভয় হচ্ছে না? এইটা যদি আমি পুলিশকে দিয়ে দেই তাহলে ইউনের কেস নিয়ে আবারও ইনভেস্টিগেশন হবে আর এই স্কুলের রেপুটেশনের 12টা বেজে যাবে। তো আপনি এই নেকলেসটা রেখে দিন আর আমাকে শান্তিতে এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে দিন। আমার ব্যাপারে সব কিছু ভুলে যান। বাবার কোম্পানি যেইভাবে স্কুলকে স্পন্সর করে আসছিল সেভাবেই করে যাবে। পরের সিনে ডায়মন্ড সিক্সের নতুন 2 মেম্বার চলে আসে। তারা ছিল সারাং আর জিনহুক। এরপর জেনা বলতে থাকে ডায়মন্ড সিক্সে আর একটা নতুন মেম্বার আছে। ইউনা বলে কিন্তু ডায়মন্ড সিক্স তো ফুল হয়ে গিয়েছে। জেনা বলে ডায়মন্ড সিক্সে আসার জন্য একটা স্পেশাল রুল রয়েছে। প্রত্যেককে স্কুল ফান্ডে বড় একটা অ্যামাউন্ট ডোনেট করতে হয়, যেটা আমাদের মধ্যে একজন করেনি। সেটা হচ্ছে ডোয়ন। তাই ডোয়নকে এখান থেকে চলে যেতে হবে, আর আমাদের নতুন মেম্বার হচ্ছে হাইউন। এইটা শুনে ইউনা রাগারাগি শুরু করে দেয় আর বলে কি সব বলছো? তুমি ডোয়নকে বের করে দিয়ে এই হাইউনকে গ্রুপে অ্যাড করবে? ডোহিয়ন উঠে এসে বলে জেনা তুমি কি বলেছো আমি শুনতে পাইনি, আরেকবার বলবে? জেনা বলে আমি আবার কি করলাম? আমি তো শুধু রুল ফলো করছি। উচান এসে বলে ডোহিয়ন আর হায়নের মাঝে কম্পেয়ারিজমও করা যায় না, আর তুমি ওকে বের করে দিয়ে এই হায়নকে ঢোকাতে চাচ্ছ। জেনা বলে তুমি তো চুপই থাকো, কারণ তুমিও কোনো ডোনেশন করনি, তুমি উল্টো আমার কাছ থেকে টাকা ধার নিয়ে এই গ্রুপে জয়েন হয়েছো। ডোহিয়ন বলে ঠিক আছে, আর ঝগড়া করতে হবে না, আমি নিজে প্রিন্সিপালকে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসা করব। এই বলে সে বাইরে যেতে তার সঙ্গে প্রিন্সিপালের দেখা হয়ে যায়, আর সে তাকে এই ডায়মন্ড গ্রুপের ব্যাপারে জিজ্ঞাসা করে। প্রিন্সিপাল বলে হ্যাঁ, এটা আসলে আমারই সিদ্ধান্ত ছিল, আর তুমি ডোনেশন না দিয়েও এতদিন ডায়মন্ড গ্রুপে ছিলে কারণ তোমার বাবা আগের প্রিন্সিপাল ছিল, কিন্তু এখন এটা আর হবে না। ডোহিয়ন বলে আঙ্কেল আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমাকে প্রোটেক্ট করবেন, আমার বাবাকে বের করে দেওয়া কি আপনার যথেষ্ট মনে হয়নি? এখন আপনি আমার পেছনে পড়েছেন। প্রিন্সিপাল বলে চুপ করো, তো বাবা স্কুলকে ভালো করে সামলাতে পারতো না, তাই আমি তার জায়গা নিয়েছি। আর তুমি স্কুলে কোনো উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করো না, তাহলে কিন্তু বাঁচতে পারবে না। এইদিকে ইউনা জিজ্ঞাসা করে হায়ন কি ডোনেশন দিয়ে দিয়েছে? জেনা বলে হ্যাঁ, সে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে ডোনেট করে দিয়েছে। তখন বুচেন বলে গরিব কথাকার মানুষের কাছ থেকে টাকা ধার নেয়। জেনা বলে এইসব কি বলছো? তুমি নিজে কি আমার কাছ থেকে টাকা ধার নাওনি? তুমি তো সেই টাকা আজ অব্দি শোধও করনি। এই মেয়ে তো তাও আমাকে বলেছে যে সে আমার টাকা শোধ করে দেবে, যদিও এটা সম্ভব না তাও তো সে বলেছে। তোমার মতো লজ্জাহীন তো আর না। লাঞ্চ টাইমে যখন দেখা যায় ডোহিয়ন ডায়মন্ড সিক্সের টেবিলে না বসে নর্মাল টেবিলে বসে, তখন অন্য স্টুডেন্টরা তো এইসব নিয়ে গসিপ শুরু করে দেয়। বেচারা এখানে বসে খাবারও খেতে পারে না। পরের সিনে হায়ুন ডায়মন্ড সিক্সের রুমে বসেছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্রিন্সিপাল তাকে বলে যে তোমার বিরুদ্ধে সমস্ত অ্যালিগেশন উঠিয়ে নেওয়া হয়েছে। এরপর তাকে নতুন একটা ফোন আর একটা ব্ল্যাক কার্ড দেয়। প্রেজেন্টে সারাং আজ হায়ুনকে বাড়ি পৌঁছে দেয় আর বলে কেউ নোটিস করুক আর না করুক, তবে আমি ঠিকই বুঝতে পেরেছি তোমার হেয়ার স্টাইল তুমি পাল্টেছ। সত্যি বলতে এটাতে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। এই বলে সে তার চুলে হাত দেয়। হায়ুন বলে আচ্ছা তুমি কি সব মেয়েদের সঙ্গে এভাবে ফ্লার্ট করো? আর করো না, তারা তো উল্টো পাল্টা ভাবতে পারে। সারাং বলে কেন, তুমি কি উল্টাপাল্টা ভেবেছো নাকি? হায়ুন বলে আরে আমি কেন উল্টাপাল্টা ভাবতে যাব? সারাং বলে তবে সত্যি কথা কি জানো, আমি কাউকে আমার বাইকে আজ অব্দি বসতে দেইনি, আর এভাবে ফ্লার্টও আমি কারোর সঙ্গে করিনি। এইটা শুনে হায়ুন তার দিকে তাকিয়ে থাকে। পরের সিনে ডোহিয়ন ইউনকে দেখতে হসপিটালে আসে, তবে নার্সের কাছ থেকে জানতে পারে তাকে আজই ডিসচার্জ করে দেওয়া হয়েছে। এরপর সে কয়েকটা ফুল নিয়ে তার বাড়িতে যায় তার সঙ্গে দেখা করতে, তবে জানতে পারে ইউনের অ্যামনেশিয়া হয়ে গিয়েছে, যার কারণে তার বেশিরভাগ স্মৃতি হারিয়ে গিয়েছে। ইউন বলে আমি খুবই দুঃখিত, তবে আমাকে কি বলতে পারবে তুমি কে?
ডোহিয়ন বলে, কোনো ব্যাপার না, তোমার কোনো সমস্যা হলে আমার কাছে বলো কিন্তু। আর আমি হচ্ছি ডোহিয়ন, তোমার বয়ফ্রেন্ড। পরদিন ইউন স্কুলে আসলে তাকে দেখে সবাই অবাক হয়ে যায় আর ইউনা ঘাবড়ে যায়। পরে তারা যখন ক্লাসে ছিল তখন টিচার এসে হায়ুনকে বলে, তোমাকে এখন থেকে আর এখানে ক্লাস করতে হবে না, তোমাকে উপরতলার এলিট ক্লাসে প্রমোট করে দেয়া হয়েছে, যেখানে ডায়মন্ড ক্লাবের মেম্বারদের জন্য আলাদা ক্লাস করানো হয়। হায়ুন ওখান থেকে চলে গেলে ইউন একটা মেয়েকে জিজ্ঞাসা করে ও কে ছিল। মেয়েটা বলে, তোমার অ্যাক্সিডেন্টের পরপরই সে এখানে এসেছে, তার নাম হায়ুন। পরের সিনে হায়ুন আর জেনা যখন করিডোর দিয়ে হাঁটছিল তখন হায়ুন দেখে যে কয়েকটা স্টুডেন্ট মিলে একটা স্টুডেন্টকে বুলি করছে। তখন সে দৌড়ে সেখানে যায় আর ইচ্ছা করে একজনের সঙ্গে ধাক্কা খেয়ে নিজের পায়ে কফি ফেলে দেয় আর বলে, এটা এখনই সাফ করো। তখন ছেলেটা বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে, তুমি কাকে কি বলছো? এই বলে সে তাকে মারতে গেলে আরেকটা ছেলে তাকে থামিয়ে বলে, ওর ব্যাচ দেখো। তখনই ওই ছেলেটা বুঝতে পারে যে হায়ুন ডায়মন্ড গ্রুপের মেম্বার। তখন ছেলেটা আর কোনো উপায় না পেয়ে হায়ুনের পা সাফ করে দেয়। পরের সিনে ইউনা বুচানকে এসে বলে, কংগ্রাচুলেশনস, তোমার দল ইউন স্কুলে চলে এসেছে, যাও গিয়ে ওর সঙ্গে আরেকটা রাত কাটিয়ে এসো, তোমাদের দুজনকে আমার তো এখন আর সহ্যই হয় না। পরের সিনে আমরা হায়ুন আর জেনাকে একসঙ্গে দেখতে পাই। জেনা বলে, তোমার প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে? হায়ুন বলে, আমি ওর উপর প্রতিশোধ নেইনি, আমি তো ওকে জাস্ট শিক্ষা দিয়েছি, তুমি জানোই তো ও আমার সঙ্গে কি করেছিল। তখনই তার নজর পড়ে ইউনের উপর আর বলে, ইউন, ও এখানে কিভাবে এসেছে? জেনা বলে, ও কোমা থেকে উঠে গিয়েছে আর আজই প্রথম স্কুলে আসলো। এরপর তারা দুইজন শপিং মলে যায়। জেনা বলে, আজ আমি দেখতে চাই ফ্যাশনে তোমার সেন্স কেমন। হায়ুন বলে, আমার কাছে তো এত টাকা পয়সা নেই। তখন জেনা বলে, কেন, প্রিন্সিপাল না তোমায় একটা ব্ল্যাক কার্ড দিয়েছে? এরপর তারা দুজন ইচ্ছা মতো শপিং করে। এইদিকে উচান আর সারাং শুটিং প্র্যাকটিস করছিল, তবে তাদের নিশানা খুবই ফালতু ছিল। তখনই সেখানে জিনমুখ চলে আসে আর 3টা শ্যুট করে আর 3টায় একদম পারফেক্ট স্পটে গিয়ে লাগে। এরপর সে উচানকে খোঁচা মেরে বলে, এই বছর স্কুলে 2টা অ্যাক্সিডেন্ট হলো, একটা আহত হয়ে আবার ফিরে এসেছে, আরেকটা মরে গিয়েছে, তোমার কাছে কি এটা অদ্ভুত লাগে না? তখন উচানও তাকে খোঁচা মেরে নাজায়েজ সন্তান বলে। জিনমুখ বলে, একদম ঠিক ধরেছ, কিভাবে বুঝতে পারলে যে আমি নাজায়েজ? সারাং তো তাদের দিকে হা করে তাকিয়ে থাকে। পরদিন হাই স্কুলে সিওনের মতো একটা মেয়েকে দেখে তার পিছু করে সুইমিং পুল এরিয়ায় চলে আসে। তবে সেখানে কাউকে না দেখে যখন সে ফিরে যাচ্ছিল তখনই তাকে ইউন ডাক দেয় আর বলে, শুনলাম আমার অ্যাক্সিডেন্টের পরপরই নাকি তুমি স্কুলে এসেছো আর আমাদের নামও নাকি একই, আমরা কি বন্ধু হতে পারি? তুমি আসলে অনেক ইমপ্রেসিভ। আচ্ছা, কিভাবে তুমি ডায়মন্ড গ্রুপ অবধি চলে গেলে বলো তো? আমিও না বোকা, আমি তো ভুলেই গিয়েছি যে ডায়মন্ড গ্রুপের মেম্বাররা সাধারণ স্টুডেন্টদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে না। এই বলে সে চলে যাচ্ছিল, তবে হঠাৎ দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আমি তোমাকে যেটা দিয়েছিলাম সেটা কি এখনো তোমার কাছে আছে? হায়ুন অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি দিয়েছিলে তুমি আমাকে? ইউন বলে, কেন, ইউনার নেকলেস মনে নেই নাকি তোমার? আর এখানেই আমরা বুঝতে পারি তার কোনো অ্যামনেশিয়া হয়নি, তার সব কিছুই মনে আছে আর সে ভান করে যাচ্ছে। হায়ুন বলে, তুমি এসব কেন করছো? ইউন বলে, আমার অ্যাক্সিডেন্টের ফায়দা নিয়ে তুমি এই স্কুলে ঢুকেছো, এমনকি আজ ডায়মন্ড 6 অব্দি উঠে গিয়েছো। তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কালই স্কুল ছেড়ে চলে যাও, নয়তো দেখে নিও আমি কি করি। এইটা বলে যখন সে চলে যাচ্ছিল তখন হায়ুন বলে, না, আমি এই স্কুল ছেড়ে কোথাও যাব না, এই অবধি পৌঁছানোর জন্য আমি অনেক কষ্ট করেছি। তখন ইউন রেগে গিয়ে তাকে সহ ধাক্কা দিয়ে পানিতে পড়ে আর বলে, আমি আজ তোকে মেরেই ফেলবো। আমরা দেখতে পাই কেউ লুকিয়ে লুকিয়ে তাদের ভিডিও করছিল। যাই হোক, হায়ুন কোনোভাবে পানি থেকে উঠে আসার বলে, পাগল নাকি তুমি, আমার কেন ক্ষতি করছো? আমি কি করেছি? আমি তো তোমাকে ধাক্কা দেইনি। তুমি এভাবে অ্যামনেশিয়ার ভান করে থাকো, কারণ ইউনা যদি জানতে পেরে যায় যে তুমি ঢং করছো তাহলে সে তোমাকে এবার সত্যি সত্যি মেরে ফেলবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। এইদিকে দেখতে পায় স্কুলের সবাই জানতে পেরে যায় যে জিনবুক তার বাবার নাজায়েজ সন্তান। সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে। পরের সিনে হায়ুন যখন ভেজা কাপড়ে ডায়মন্ড 6 এর রুমে আসে তখন সবাই তাকে দেখে অবাক হয়ে যায় আর সারাং জিজ্ঞাসা করে, কি হয়েছে? হায়ুন বলে, আমাকে কিছু জিজ্ঞাসা করো না। একটু পর দেখি সারাং হায়ুনের জন্য খাবার নিয়ে আসে আর খাবার দেখতে হায়ুনের উপর ঝাঁপিয়ে পড়ে।
তখন সারাং তাকে দেখে হাসে আর বলে তুমি পুরো খরগোশের মতো খাও। হায়ুন বলে এটা কি কোনো কমপ্লিমেন্ট নাকি ইনসাল্ট? সারাং বলে কমপ্লিমেন্ট। হায়ুন বলে তুমিও খাও না? সারাং বলে না না, আমি শুধু তোমাকে খেতে দেখতে চাই। কিন্তু তখনই তার ফোনে একটা কল চলে আসে আর সে হায়ুনকে একা রেখে ওখান থেকে চলে যায়। তখনই সারাংয়ের ব্যাগে থাকা আরেকটা ফোন বেজে ওঠে। হায়ুন প্রথমে ইগনোর করলেও পরে সে ফোনটা বের করে আর অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এটা সিউনের ফোন ছিল। এখন সিউনের ফোন সারাংয়ের কাছে কি করছে? ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যখন সিউন ছাদ থেকে পড়ে গিয়েছিল, হায়ুন গিয়ে তার ফোনটা খোঁজার চেষ্টা করেছিল যেন সে তার ওই ভিডিওটা ডিলিট করতে পারে, কিন্তু সে তার কাছে ফোন পায়নি। পরদিন সে জেনাকে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি ওই রুমারটা শুনেছো যে সিওনের কাছে পুলিশ তার ফোন পায়নি? তার ফোনের ভিতর অনেক অনেক মেয়ের ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিও আছে, আর আমারও একটা ভিডিও আছে আমি যে লিডুকের সামনে কাপড় খুলেছিলাম সেইটা। জেনা বলে এসবে আমার কি, আর তুমি 2 টাকার জন্য একটা ছেলের সামনে নিজের কাপড় খুলতে পারলে? হায়ুন বলে $8,000 ব্যাপার ছিল ওটা, তোমার মনে নেই? তুমি তো আমার জামায় রেড ওয়াইন ঢেলে নষ্ট করে দিয়েছিলে, আমি কি করতাম? $8,000 তোমার কাছে কিছু না হলেও আমার কাছে সেটা প্রায় 6 মাসের ইনকামের থেকেও বেশি ছিল। তখনই সেখানে জিনবুক চলে আসে আর জেনাকে জিজ্ঞাসা করে, আমি একটা পার্টি দিচ্ছি, তুমি কি আসবে? জেনা বলে আমি নাজায়েজদের পার্টিতে যাই না। তখন সে হায়ুনকে জিজ্ঞাসা করে, হায়ুন জানি না বলে ওখান থেকে উঠে চলে যায়। পরের সিনে দেখি উচ্যান ইউনের কাছে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কি জানো আমি কে? এই বলে সে তার গায়ে হাত দেয়। তখন ইউন দাঁড়িয়ে বলে, কি করছো তুমি এসব? তখন উচ্যান তাকে বলে, তোমার কি মনে নেই কিছু? তুমি লিডুকের কাছ থেকে ক্যামেরা নিয়ে আমাদের গোপন মুহূর্তের ভিডিও করেছিলে, আমাকে ব্ল্যাকমেল করেছিলে, আমি তোমাকে অনেক এক্সপেন্সিভ গিফটও দিয়েছি, এত কিছু তুমি কিভাবে ভুলে গেলে? আমরা দেখতে পাই সারাং তাদের বাইরে থেকে দেখছিল। রাতে জেনা বাড়ি যাওয়ার সময় তার অ্যাসিস্ট্যান্ট বলে, জিনবুকের পার্টিতে যাওয়ার জন্য আপনার ড্রেস রেডি করা হয়ে গিয়েছে। তখনই জেনার নজর পড়ে বাস স্ট্যান্ডে বসে থাকা হায়ুনের উপর, আর সে বলে যে ওর বাড়িতেও একটা ড্রেস পাঠিয়ে দিও। পরের সিনে আমরা দোহিয়ন আর ইউনকে দেখতে পাই। ইউন দোহিয়নকে রিকোয়েস্ট করে থাকে জিনবুকের পার্টিতে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে দোহিয়ন মানা করলেও পরে ওর সুইটনেস দেখে সে রাজি হয়ে যায়। এইদিকে হায়ুন বাড়িতে বসে ড্রেস ট্রাই করছিল জিনবুকের পার্টিতে পরে যাওয়ার জন্য, তবে একটাও তার পছন্দ হচ্ছিল না। তখনই তার ভাই একটা পার্সেল নিয়ে আসে, বলে এটা তোমার জন্য এসেছে। পার্সেলটা খুললে সেটার ভিতর একটা ড্রেস দেখা যায় আর একটা কার্ডে লেখা ছিল এটা জেনার তরফ থেকে এসেছে। এইটা পেয়ে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। পার্টি সিন দেখি ইউন দোহিয়নকে বলে, আমি একটু উপরে যাচ্ছি ড্রেস ঠিক করতে, তুমিও কি আসবে? দোহিয়ন বলে না না, তুমি একাই যাও। এরপর সে উপরে চলে যায়। তখনই সেখানে হায়ুন চলে আসে আর জিজ্ঞাসা করে, আমাকে কেমন লাগছে? দোহিয়ন বলে আগের হায়ুনের থেকে অনেক বেশি আলাদা লাগছে। এইদিকে উপরের সিন দেখি উচ্যান ইউনের কাছে আসে আর জিজ্ঞাসা করে, তোমার মতলবটা কি, তুমি এখানে কেন এসেছো? ইউন বলে, কিসের মতলব, আমাকে এখানে ইনভাইট করা হয়েছে। উচ্যান বলে, ইনভাইট তোমাকে? আমি খুব ভালোভাবে জানি তুমি দোহিয়নের সঙ্গে ঝুলে এসে পড়েছো। শুনে রাখো, দোহিয়ন এখন ডায়মন্ড 6-এ নেই, ওর বাবাও চেয়ারম্যান নেই, ওর সঙ্গে থেকে তোমার কোনো লাভ হবে না। তখন ইউন তার কাছে গিয়ে বলে, আমার মনে হয় তুমিও জানো যে আমাকে কে ধাক্কা দিয়েছিল, তাই না? এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর সে দোহিয়ন আর হায়ুনকে একসঙ্গে দেখতে পায়। হায়ুন জিজ্ঞাসা করে যে ইউন কি তোমাকে অ্যামনেশিয়ার ব্যাপারে কিছু বলেছিল? দোহিয়ন বলে, না তো, সে আমাকে কিছু বলেনি, তুমি কি কিছু জানো? হায়ুন বলে, না না, আমি কিছু জানি না। এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর ইউন তার কাছে আসে আর জিজ্ঞাসা করে, ও কি বলেছে তোমাকে? দোহিয়ন বলে, না তেমন কিছু না, চলো পার্টিতে যাই। এইদিকে পার্টির ভিতর হায়ুন আর সারাং ডান্স করছিল। তখন উচ্যান বলে ওঠে, দেখো আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা নিউজ আছে। হায়ুন মনে করে তার ভিডিও নিয়ে কথা হচ্ছে, তাই সে দৌড়ে তার ফোনটা নেয় আর দেখতে পায় এটা তার ভিডিও না, বরং এটা তো উচ্যানের মায়ের ব্যাপারে একটা আর্টিকেল। তখন উচ্যান বলে ওঠে, বাহ, তোমার মা তো দেখতে খুবই সুন্দর, তাই তো বলি তুমি এত হ্যান্ডসাম কেন? তাদের দুজনের মাঝে লড়াই লাগতে গেলে ইউনা এসে উচ্যানকে থামিয়ে নেয়। তখনই সেখানে জেনা চলে আসে আর জিনবুকের কাছে গিয়ে বলে, সাবধানে কথা বলো, ও আমার ফিয়ন্সে। জিনবুকও তাকে নিজের কাছে টেনে আনে আর বলে, গ্রাজুয়েশনের পরেই আমরা বিয়ে করে নেব। এইটা শুনে ইউনা বলে, জেনা তোমার টেস্ট এত খারাপ?
জেনা তার কাছে গিয়ে বলে, আমার টেস্টের কথা বাদ দাও, ড্রেসে তোমার টেস্ট এত খারাপ কবে হলো? এরপর সে হায়ুনের দিকে তাকায় আর ইউনা বুঝতে পারে তারা দুজন একই রকম ড্রেস পরেছে। এটা দেখে তো আশপাশের সবাই হাসাহাসি করছিল। জেনা চলে যেতে নিলে ইউনা তাকে থামায় আর বলে, আমাকে অপমান করার পর তুমি এবার কোথায় যাচ্ছ? কিন্তু জেনা তাকে ধাক্কা দিয়ে বলে, এটাই তোমার জায়গা, থাকো তুমি এখানে। এই বলে সে চলে যায়। তখন জিনমুকো একটা হাসি দিয়ে তার পেছন পেছন যায়। এবার ইউনা আসে হায়ুনের কাছে আর বলে, তোমাকে এমন একটা ড্রেসই কেন পরতে হলো? কেন তোমার মতো গরিব সব জায়গায় পৌঁছে যায়? এইটা এখনই খুলে ফেলো। এই বলে সে তার ড্রেস নিয়ে টানাটানি করতে থাকে। তখন সারাং এসে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু ইউনা হায়ুনের মুখে জুস ছুঁড়ে মারে আর বলে, এরকম 50টা ড্রেস তোমার ক্লজেটে থাকলেও তুমি আমাদের মতো হতে পারবে না। এবার এটা শুনে হায়ুনের মেজাজ খারাপ হয়ে যায় আর সেও ইউনাকে মারতে থাকে। মার খেতে খেতে সে ওখান থেকে পালিয়ে যায়। এবার হায়ুনও পার্টি থেকে বেরিয়ে আসে, তার মনটা অনেক খারাপ ছিল। সারাংকে দেখে বলে, তুমি প্লিজ আমাকে ফলো করো না। সারাং বলে, ঠিক আছে, তুমি এই কোডটা নিয়ে নাও, আমি আর তোমায় ফলো করব না। পরের সিনে আমরা হায়ুনকে বাথরুমে দেখি। সে বলছিল, আমি ভেবেছিলাম যে না আমার বন্ধু, কিন্তু না, সে তো আমাকে ওয়েপেন বানিয়ে আমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিল। আমি কি নিজের ইচ্ছাতে গরিব হয়ে জন্মেছিলাম? পরের সিনে আমরা জিনউক আর জেনাকে একসঙ্গে দেখতে পাই। জিনউক বলে, আজ পার্টিতে যা হলো আমার মনে হয় তা আগে থেকেই প্ল্যান করা ছিল। জেনা বলে, হ্যাঁ, এসব আগে থেকে আমি প্ল্যান করেছিলাম। জিনউক বলে, তোমার মোটিভটা কি? জেনা বলে, ইউনা আমাকে ডায়মন্ড 6 থেকে বের করার প্ল্যান করছে, কিন্তু আমি এটা হতে দেব না। এর পাশাপাশি মিনিকে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার বাবার কোম্পানিও নিজের করে নেব। আর তোমায় দেখে মনে হচ্ছে তোমারও কিছু প্ল্যান আছে। জিনুক বলে, ঠিক বলেছ, তো চলো কোঅপারেট করি। জেনা বলে, ঠিক আছে। পরদিন দোয়ন আর ইউনকে একসঙ্গে দেখি। ইউন বলে, দোয়ন, আমাকে কি তুমি ডায়মন্ড 6 এর রুমে নিয়ে যেতে পারবে? দোয়ন বলে, এমনটা হতে পারে না, সবাই ওই রুমে যেতে পারে না। তাছাড়া আমি এখন আর ডায়মন্ড 6 এ নেই। ইউন বলে, কি বলছো, আমাকে আগে জানাওনি কেন? দোয়ন বলে, এটা ম্যাটার করে না, আমি এখন তোমার সঙ্গে আছি, এটাই ম্যাটার করে। হিউন তখন উচেনের ব্যাপারে কিছু বলতে গেলে দোহিয়ন বলে ওঠে, তুমি কোথায় ওর সঙ্গে দেখা করেছো? তোমার কি সব মনে পড়ে গেছে? ইউন বলে, কোনো ব্যাপার না, বাদ দাও। দোহিয়ন বলে, কেন বাদ দেব? তুমি জানো এটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তখন ইউন ওখান থেকে উঠে চলে যায়। এইদিকে হায়ুন যখন লাঞ্চ করছিল তার কাছে সারাং আসে আর জিজ্ঞাসা করে, তুমি কি গতকাল ঠিকমতো বাড়ি পৌঁছে গিয়েছিলে? হায়ুন বলে, হ্যাঁ। সারাং বলে, শুনতে পাচ্ছ, আশপাশের সবাই জিনভুক আর জেনার এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলছে। হায়ুন বলে, তুমি কি ওদের ব্যাপারে আগে থেকেই জানতে? সারাং বলে, এমন কিছুই নেই যেটা আমি জানি না। তখন হায়ুন বলে, তাহলে তো তুমি মনে হয় সিউনের কথাও জানো, তাই না? সারাং বলে, অবশ্যই, ওকেও কেউ একজন ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তাই না? হায়ুন বলে, না তো, ও তো সুইসাইড করেছে। সারাং বলে, হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই, আমি ওটাই বলতে চেয়েছিলাম। হায়ুন বলে, আমার মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। আচ্ছা, তুমি সবসময় এমনটা কেন দেখাও যে তুমি আমার সাইডে আছো? সারাং বলে, কারণ আমি সত্যি তোমার সাইডে আছি। পরের সিনে আমরা মিনি আর ইউনাকে একসঙ্গে দেখতে পাই। তারা দুইজন জেনাকে নিয়ে কিছু একটা প্ল্যান করছিল, তবে সেটা কি আমাদের এখন জানানো হয় না। পরের সিনে ইউনা ইউনের কাছে আসে। ইউন বলে, আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি এই স্কুল ছেড়ে যাব না। ইউনা বলে, আমি সেটা বলতে আসিনি। আচ্ছা, তুমি কি জানো যে জেনাই দোহিয়নকে ডায়মন্ড 6 থেকে বের করে দিয়েছিল আর তার জায়গায় হাইউনকে নিয়েছিল। তোমার অ্যাক্সিডেন্টের ফায়দা নিয়ে সে এই স্কুলে ঢুকেছে আর এবার দোহিয়নকে সরিয়ে সে ডায়মন্ড 6-এও চলে এসেছে। এবার বলো, কে বেশি খারাপ, হাইউন নাকি আমি? শোনো, ও হচ্ছে আমাদের দুজনেরই শত্রু, তো চলো আমরা একসঙ্গে কাজ করি। এই বলে সে ওখান থেকে চলে যায় আর আমরা দেখতে পাই ইউন অনেক বেশি রেগেছিল। পরের সিনে হায়ুন সারাংকে মেসেজে লিখেছিল, আমি জানি তোমার কাছে সিউনের ফোন আছে, যদি এটা গোপন রাখতে চাও তাহলে আমার সঙ্গে দেখা করতে আসো। তবে সে ওটা সেন্ড করেনি, কিন্তু জেনা তাকে ডাকতে ওঠায় সে লাফিয়ে ওঠে আর সেটা ভুল করে সেন্ড হয়ে যায়। এরপর তাদেরকে আমরা একসঙ্গে দেখি। হায়ুন বলে, তুমি এখানে কেন এসেছো? জেনা বলে, আমি ভাবলাম তুমি আমাকে থ্যাংক ইউ দেবে তোমাকে ওই ড্রেসটা দেওয়ার জন্য। হায়ুন বলে, আমি তোমাকে বলিনি ওই ড্রেসটা আমায় পাঠাতে। জেনা বলে, আমিও তোমায় বলিনি ওই ড্রেসটা পরতে, তুমি নিজের ইচ্ছাই পরেছো। এরপর সে তাকে একটা স্ক্রিপ্ট দেয় আর বলে, সামনে অ্যানুয়াল স্পিচ, আমি চাই এটা তুমি দাও।
হায়ুন বলে আমি পারবো না। জেনা বলে ভেবে দেখো, স্কুল থেকে কিন্তু স্কলারশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে এটার জন্য। পরের সিনে দেখে হায়ুন না চাইতেও সেই স্পিচটা দেয়। এটা কমপ্লিট হওয়ার পর সে যখন চলে যাচ্ছিল তার সামনে বুলি করা একটা ছেলে চলে আসে আর বলে তোমার সাহস কি করে হলো সেই দিন সবার সামনে আমাকে তোমার পায়ের কফি পরিষ্কার করানোর। জানো এই জায়গায় কোনো ক্যামেরা নেই, এই বলে সে তাকে মারে আর বলে তোমার তো উচিত নিজের জায়গার কথা সবসময় মনে রাখা। এই বলে সে ওখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই ইউন দূর থেকে দাঁড়িয়ে এসব দেখে স্মাইল করছিল। যাই হোক, পরের সিনে আমরা হায়ুন আর জেনাকে একসঙ্গে দেখতে পাই। হায়ুন বলে আচ্ছা সারাং কেমন ছেলে? জেনা বলে কেন, তুমি কি ওকে ভালোবেসে ফেলেছো? হায়ুন বলে আরে তেমন কিছু না, আমি রিসেন্টলি ওর কাছে সিউনের ফোন দেখেছি। আর এই কথাটা দূরে দাঁড়িয়ে জিনউক শুনে ফেলে। পরের সিনে দেখে জিনউক তার ল্যাপটপে হায়ুন আর ইউনের পুলে ফাইট করার ভিডিওটা দেখছিল। ওই সময় তার কাছে তার বাবার কল আসে। তার বাবা তাকে বলছিল আমি শুনলাম তুমি নাকি ইদানিং জেনার অনেকটা কাছাকাছি চলে এসেছো, গুড জব। খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে হয়ে গেলে আমরা ওদের কোম্পানির উপর কবজা করে নেব। জিনউক বলে এমনটাই হবে। কল কাটার পর বাবার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে আচ্ছা এই মিশনটা কমপ্লিট হওয়ার পর জিনুকের সাথে কি হবে? বাবা বলে ওই নাজায়েজকে দূরে কোথাও পাঠিয়ে দেব, নয়তো মেরে ফেলবো। পরদিন জেনা তার মায়ের সঙ্গে দেখা করতে আসলে সেখানে জিনুকে দেখতে পায়। তার মা বলছিল জেনা আমি তো ভেবেছি ওকে ফুল দিয়ে তুমি পাঠিয়েছো, কিন্তু না, জিনুক তো দেখছি নিজে থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে। জিনুক বলে ম্যাম চিন্তা করবেন না, এখন থেকে আমি প্রায়ই আপনাকে দেখতে আসবো আর আপনার জন্য ফুল নিয়ে আসবো। এরপর তারা বাইরে আসলে জেনা বলে আমি আমার মাকে এতটা হাসতে অনেকদিন পর দেখলাম। জিনউক বলে আর আমি তোমাকে হাসতে আজ প্রথমবার দেখলাম। যাই হোক, সেদিন রাতের বেলা উজান আরেকটা মেয়ের সঙ্গে ছিল, যাকে ইউনা দেখে ফেলে, তবে কিছু না বলে সে চলে যাচ্ছিল। সেখানে জিনউকও ছিল। সে বলে তুমি উজানকে এভাবে দেখেও কিছু বললে না যে? তুমি তো কত সুন্দর, ওর মতো একটা প্লেবয় থেকে কত ভালো ছেলে পেতে পারো তুমি। তখন ইউনা তার কাছে এসে বলে তুমিও তো কত হ্যান্ডসাম, যদি বলি আমি নতুন কাউকে পেয়ে গিয়েছি তাহলে কি অবাক হবে? জেনা এক জায়গায় দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছিল, তখনই সেখানে একটা গাড়ি চলে আসে। পরের সিনে আমরা হায়ুন আর তার বান্ধবীকে দেখতে পাই। বান্ধবী বলছিল তুমি কি শিওর যে সারাং এই ক্লাবে আসবে? হায়ুন বলে আমি কাজই এমন করেছি, ওকে আসতেই হবে। এরপর সে গার্ডকে তার জংনাম হাই স্কুলের ডায়মন্ড 6-এর কার্ড দেখালে গার্ড তাকে ক্লাবের ভিতর ঢুকতে দেয়। এরপর তারা যখন গল্প করছিল সেখানে সারাং চলে আসে। হায়ুন বলে আর অভিনয় করতে হবে না, তুমি এক্সপোজ হয়ে গিয়েছো। সারাং বলে তুমি কি আমাকে ওই মেসেজটা করেছো? এর মধ্যে দেখি কোত্থেকে একটা লোক এসে সারাংয়ের ব্যাগ নিয়ে দৌড় দেয়। তারা তিনজনও তার পেছনে ছুট লাগায়। এইদিকে জেনাকে দেখে তার কাছে একটা ডিএনএ টেস্টের রিপোর্ট ছিল। এটা থেকে সে জানতে পারে যে মিনির পেটের বাচ্চা তার বাবার নয়। সে এতে অনেক খুশি ছিল। তখনই সারাংয়ের ব্যাগ নিয়ে আসা লোকের সঙ্গে তার ধাক্কা লাগে। এরপর সারাংয়ের সঙ্গে ধাক্কা লাগে, তারপর হায়ুনের সঙ্গে ধাক্কা লাগে। বেচারের এখন একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগাই বাকি ছিল। যাই হোক, হায়ুন জিজ্ঞাসা করে জেনা তুমি এখানে কি করছো? কিন্তু জেনা কিছু না বলেই চলে যায়। পরের সিনে আমরা সারাং, হায়ুন আর তার বান্ধবীকে একসঙ্গে দেখতে পাই। হায়ুন জিজ্ঞাসা করে আমাকে বলো সিউনের ফোন তোমার কাছে কি করছে? সারাং এবার সত্যি বলে দেয়, বলে যে আমার ভাই লি ওই দিন ছাদে সিউনের কাছে গিয়েছিল, কারণ সে জানতো সিউন তোমার ভিডিও আপলোড করবে। তবে আগে থেকে ওখানে কেউ একজন ছিল, হঠাৎ করে তারা হাতাহাতি শুরু করে দেয়। সিউন ওই ছেলের ভিডিও করছিল আর আমার ভাই লুকিয়ে লুকিয়ে এইসব দেখছিল। একসময় হাতাহাতি করতে গিয়ে সিউন ছাদ থেকে পড়ে যায়। আর সিউনের ফোন আমার কাছে, কারণ আমি চেয়েছিলাম তোমার ভিডিওটা ওর ফোন থেকে ডিলিট করতে, কিন্তু ওর ফোনে একটা পাসওয়ার্ড ছিল যার কারণে ওটা আমি আমার কাছে রেখে দিয়েছি। হায়ুন বলে তার মানে আজ যে ব্যাগটা নিয়ে গিয়েছে ওই হয়তো সিউনের সঙ্গে ছাদে ওই দিন ছিল, তার মানে ও নিজের ভিডিও ডিলিট করতে চায়। কিন্তু ওই ফোনে তো আমারও ভিডিও আছে। এক কাজ করি চলো, কাল ব্ল্যাক ডগ সেজে আমরা ওকে স্কুলে ডাকবো। এরপর সে চলে আসলে তার কাছ থেকে ফোন নিয়ে প্রথমে আমার ভিডিও ডিলিট করব, আর আমরা এটাও জানতে পারবো যে সিউনকে ছাদ থেকে কে ফেলে দিয়েছিল। এবার আমরা ব্যাগ চুরি করা ছেলেটাকে দেখতে পাই, যেটা উজান ছিল।
আর বুচেনি সেদিন সিউনের সঙ্গে ছাদে দেখা করতে গিয়েছিল, কারণ সিউনের কাছে তার আর ইউনের একসঙ্গে থাকার ভিডিও ছিল। সে ওটাই চাইতে গিয়েছিল, তবে সিউন দেয়নি। আর একসময় তাদের মারামারির ফলে সিউন ছাদ থেকে পড়ে যায়। পরের সিনে সে একটা রিপেয়ারিং শপ থেকে ওই ফোনের লক খুলিয়ে নেয় আর তার ভিডিওগুলো ডিলিট করে দেয়। এরপর সে হায়ুনের ভিডিও দেখতে থাকে। এইদিকে দেখি জেনা আর সারাং যখন সিসিটিভি ফুটেজ চেক করছিল, তখন জেনা দেখে সারাংয়ের হাতে কেটে গিয়েছে। সে চিন্তায় পড়ে গেলে সারাং বলে, আরে চিন্তা করো না, এটা ছোট্ট একটা কাট। তবে হ্যাঁ, যে আমার ব্যাগ নিয়ে গিয়েছে তার হাতেও আমি স্ক্র্যাচ করে দিয়েছি, যেন আমরা পরে ওকে সহজেই শনাক্ত করতে পারি। পরদিন জেনা নিজের ব্যাপারে একটা আর্টিকেল দেখতে পায় যে সে নাকি ড্রাগ নেয়। তবে এটাকে সে ইগনোর করে নিজের মেডিসিন নিয়ে রুম থেকে বেরোতেই মিনি বলে, তুমি কি একদিনের জন্য চুপ করে থাকতে পারো না? কেন তোমায় নিয়ে একের পর এক ঝামেলা তৈরি হচ্ছে? তুমি কি তোমার বাবাকে একটু শান্তি দিবে না? তোমার মা হিসেবে আমার এখন লজ্জা হচ্ছে। জেনা বলে, নিজেকে কখনো আমার মা বলতে এসো না। এইদিকে হায়ুন যখন ব্রাশ করছিল, সারাং থেকে ফোন করে বলে, একটা আর্টিকেল পাঠিয়েছি, চেক করে দেখো। ওই আর্টিকেলে সে দেখতে পায় জেনা নাকি ড্রাগ নেয়। এতে তো সে অনেক অবাক হয়ে যায়। পরের সিনে ইউনা একটা ড্রাগের বোতল নিয়ে ইউনকে বলে, এইটা তুমি জেনার লকারে রেখে দেবে। ইউন বলে, আমি এটা কেন করব? ইউনা বলে, এইটা করলে ও ডায়মন্ড 6 থেকে সরে যাবে, এরপর ওর জায়গা তুমি নিয়ে নিতে পারবে। পরের সিনে ডায়মন্ড 6-এর রুমে বসে ইউনা বলছিল, জেনা এইসব কি? তুমি আবার ড্রাগ নেওয়া কবে থেকে শুরু করলে? সমস্ত উল্টাপাল্টা কাজ কি তুমিই করো? প্রথমে যাকে তাকে ধরে ডায়মন্ড 6-এ নিয়ে আসলে। হায়ুন বলে, এটা কি আমাকে লক্ষ্য করে বলা হলো? তখন উচান বলে, এই নাজায়েজটা আসার পর থেকে যত সব ঝামেলা হচ্ছে। জিনবুক বলে, আমি আবার এই টপিকে কিভাবে ঢুকলাম? পরের সিনে জেনা যখন তার লকারের কাছে যাচ্ছিল, সেখানে অনেক স্টুডেন্টদের ভিড় ছিল। ইউনা বলতে থাকে যে এই মেয়েটা দেখেছে তুমি তোমার লকারে ড্রাগ রাখো। জেনা বলে, এসব কি বলছো তুমি? ইউনা বলে, এখন আমরা সবাই মিলে তোমার লকার চেক করব। জেনা তো অনেক রেগে যায়, তবে ইউনা তো আর থামবে না। সে তার লকার চেক করতে থাকে, সমস্ত বই খাতা সব কিছু ফেলে দেয়, তবে সেখানে ড্রাগ ছিল না। তখন উচান নিচে থেকে একটা বোতল উঠিয়ে বলে, এই যে এটার মধ্যে ড্রাগ আছে। সমস্ত স্টুডেন্টরা সেটা সঙ্গে সঙ্গে দেখছিল আর বলছিল, হ্যাঁ এটা সত্যিই ড্রাগ। ইউনা জেনাকে কথা শোনাতে থাকে। তখনই সেখানে হায়ুন চলে আসে তাকে ডিফেন্ড করতে, কিন্তু ওই সময় সে উচানের হাতে একটা কাটা দাগ দেখতে পায় আর তার সারাংয়ের কথা মনে পড়ে। সে বুঝতে পারে উচানই সেদিন সারাংয়ের ব্যাগ নিয়ে পালিয়েছিল। এদিকে প্রিন্সিপাল চলে আসে আর বলে, জেনা তোমাকে ড্রাগ টেস্ট করতে হবে। জেনা বলে, এইসব কি বলছেন? আমি ড্রাগ নেইনি, আর আমার বাবা এটা জানতে পারলে কখনোই পারমিশন দেবে না। প্রিন্সিপাল বলে, তোমার বাবা আগেই পারমিশন দিয়ে দিয়েছে। এরপরে জেনার টেস্ট করা হয়। এইদিকে ইউনা বলছিল, ছি জেনা কিসব উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। প্রথমত সিউনের সঙ্গে সেই ঝামেলা, তারপর তার স্টেপ মম, তারপর এই নাজায়েজের সঙ্গে তার এঙ্গেজমেন্ট, আরও যে কত কিছু হবে। হায়ুন বলে, তুমি এত জোর দিয়ে কথাটা বলছো কেন? এখনো তো রেজাল্টই আসেনি। তোমার এই কনফিডেন্স দেখে মনে হচ্ছে ওর লকারে তুমিই ড্রাগ রেখেছো। পরের সিনে দেখে জেনার রেজাল্ট পজিটিভ আসে। এইটা দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মিনি তার মেডিসিন চেঞ্জ করে সেখানে ড্রাগ রেখে দিয়েছিল। এরপর আমাদের মিনি আর ইউনার কথা বলার সিনটা দেখানো হয়। মিনি বলছিল, জেনা ডিপ্রেশনের জন্য একটা মেডিসিন নেয়, আমি তোমাকে সেই বোতলের ছবি পাঠিয়ে দেব। তুমি সেম মেডিসিনটা কিনবে, তবে ওষুধটা ফেলে দিয়ে সেখানে ড্রাগ ভরে ওর লকারে রেখে দেবে। ও এক্সপোজ হয়ে গেলে আমাদের দুইজনের রাস্তা থেকেই সরে যাবে। ইউনাও রাজি হয়ে যায়। এবার বর্তমানে ইউনার কাছে আসে আর বলে, আমি তোমার কথা মতো কাজ করে দিয়েছি, এবার তুমিও তোমার কথা রাখো। ইউনা বলে, কেমন কথা? কিসের কথা? আমি তো কিছু বুঝতেই পারছি না। ইউন বলে, নাটক করো না, তুমি বলেছিলে জেনা ডায়মন্ড 6 থেকে সরে গেলে তুমি আমাকে তার পজিশন দিয়ে দিবে। ইউনা বলে, পাগল নাকি? তোমায় তো কোনো অ্যাঙ্গেল থেকেই দেখে মনে হয় না যে তুমি ডায়মন্ড 6-এ আসতে পারবে। এক কাজ করো, তুমি না আমার কথা মতো আরো কয়েকটা কাজ করবে, ঠিক আছে? তারপর আমি ভেবে দেখবো যে তোমাকে সত্যি ডায়মন্ড 6-এ আনা যায় কি না। এরপর ইউনা সে হায়ুনের কাছে আর বলে, তুমি গিয়ে পুলিশকে বলে দাও যে সেই রাতে ইউনাই আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিল। হায়ুন বলে, আমি এটা কেন করব? ইউনা বলে, কেন করবে মানে? দেখছো না ও সবার ক্ষতি করে বেড়াচ্ছে। তোমার কাছে নেকলেস আছে, তুমি এটা গিয়ে পুলিশকে দিয়ে দিলে ওর খেলা শেষ হয়ে যাবে।
হায়নের মনে পড়ে সে তো নেকলেসটা জেনাকে দিয়ে দিয়েছিল, তাই সে বলে আমি এটা এখন করতে পারবো না, আমার কিছুটা সময় লাগবে। ইউন বলে সময় কেন লাগবে, তোমাকে বলছি তুমি পুলিশের কাছে যাও আর ওর অপরাধ ধরিয়ে দাও। আমি যে কোনো মূল্যে ডায়মন্ড 6-এ আসতে চাই, একমাত্র এভাবে আমার সমস্ত ঝামেলা মিটে যাবে। হায়ন বলে ডায়মন্ড 6-এ আসলে কিছুই হয় না, আমাকে তো দেখতেই পাচ্ছ। তখন ইউন রেগে তার কাছে গিয়ে বলে আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটা করবে। হায়ন বলে আচ্ছা ঠিক আছে। পরের সিনে দেখি জেনার বাবা টিভিতে জেনার নিউজটা দেখছিল, তখন সেও তার পাশে বসেছিল। বাবা বলে তুমি কি একটু চুপচাপ থাকতে পারো না, একটু আমাকে শান্তি দাও, কি সব চালিয়ে যাচ্ছ তুমি। জেনা বলে বিশ্বাস করো বাবা, আমি ড্রাগস নেইনি, আমি তো একটা মেডিসিন নিতাম যেটা মিনি আমাকে এনে দিয়েছিল। বাবা বলে একদম ওকে ফাঁসানোর চেষ্টা করবে না, তুমি নিজেই খারাপ, তোমার মাও একটা খারাপ ছিল, তুমিও খারাপ। জেনা তার বাবার অফিস থেকে বের হয়ে যায়, তবে সামনের গেটে তার জন্য মিডিয়ারা অপেক্ষা করছে, সেই জন্য সে পেছনের গেট দিয়ে বের হয়। রাস্তা দিয়ে হাঁটার সময় সে তার কন্ট্যাক্ট লিস্ট চেক করছিল, তার কারোর সঙ্গে কথা বলা দরকার, তবে কে তাকে বিশ্বাস করবে। পরের সিনে দেখি সে হায়নের বাড়ি চলে যায়। হায়ন প্রথমে একটু অবাক হলেও পরে তাকে ভেতরে নিয়ে আসে। ড্রেস চেঞ্জ করার পর জেনার বাবা তাদের জন্য স্ট্রবেরি নিয়ে আসে আর বলে মা তোমার জন্য ডিনার নিয়ে আসি। জেনা বলে না না দরকার নেই। এরপর তারা দুজন একসঙ্গে স্ট্রবেরি খেতে বসে, তবে হায়ন খাচ্ছিল না। জেনা বলে তুমি খাচ্ছ না কেন, তোমার কি স্ট্রবেরি পছন্দ না? হায়ন বলে আসলে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন নাকি উনি অনেক স্ট্রবেরি খেতেন, এই জন্য আমার এখন এটা ভালোই লাগে না। আচ্ছা আমি তোমার জন্য রামেন নিয়ে আসি। জেনা হ্যাঁ বললে সে বলে এইটা কিন্তু অত এক্সপেন্সিভ বা আহামরি কোনো রামেন না, জাস্ট নর্মাল রামেন, গরিবদের রামেনও বলতে পারো, খাবে এটা তুমি? জেনা বলে কী সব বলছো, যাও গিয়ে নিয়ে এসো। এরপর সে রামেন বানাতে গেলে দেখে ঘরে একটাও রামেন নেই, তাই সে এটা আনতে বাইরে যায়। তখন দেখি সেই বুলি করা স্কুলের ছেলেটা তাকে ফলো করছিল, সে তাকে মারতেই যাবে, তখনই সারাং এসে তাকে বাঁচিয়ে নেয় আর ওই ছেলেটাকে অনেক মারে। এরপর সে হায়নকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। সে বলে গত আধা ঘন্টা ধরে সে তোমাদের বাড়ির আশপাশে ঘুরছে, এইটা নোটিস করে আমিও তাকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিলাম, যদি আজ আমি না থাকতাম তাহলে তোমার কি হতো? যাই হোক সকালে কি আমি তোমায় নিতে আসবো? হায়ন বলে না না, সকালে আমার সঙ্গে স্কুলে যাওয়ার মতো আরেকজন আছে। পরের সিনে দেখি ইউনা তার মাকে বলছিল আমি জিনুককে বিয়ে করতে চাই। তার মা বলে তাহলে উচানের কি হবে, আর জিনুকের সাথে না জেনার বিয়ে ঠিক হয়ে আছে। ইউনা বলে ওসব তুমি চিন্তা করো না, জেনাকে আমি খুব শীঘ্রই আমার রাস্তা থেকে সরিয়ে দেব, আর উচানের সঙ্গেও আমি কোনোভাবে ব্রেকআপ করে নেব। মা বলে তাহলে ঠিক আছে, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাকে খুব তাড়াতাড়ি নিজের করে নাও। পরদিন সকালে হায়ন আর জেনা স্কুলে যাচ্ছিল, তখন জেনা অন্য ডিরেকশনে যেতে নিলে হায়ন বলে ওদিকে কেন যাচ্ছ? জেনা বলে আমি স্পেশাল কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছি। জেনা তখন তাকে তার কোটটা দেয় আর বলে আগে তো তুমি কোট পরতে না, কারণ গাড়ি দিয়ে আসা যাওয়া করো তোমরা, কিন্তু এখন তো তোমার বাবা তোমার সমস্ত কার্ড ফ্রিজ করে দিয়েছে, এই জন্য তোমার এই কোটের দরকার হবে। পরের সিনে জেনার মা জেনার ওই আর্টিকেলটা দেখছিল, তখনই জেনা তার সঙ্গে দেখা করতে আসে আর বলে মা বিশ্বাস করো আমি ওই ড্রাগ নেইনি। জেনার মা বলে আমি জানি তুমি ড্রাগ নাওনি, আমি তোমায় বিশ্বাস করি, সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। জেনা বলে আজ রাতে আমি তোমার সঙ্গে থাকি, আমার বাড়িতে ওই মহিলার কাছে যেতে ইচ্ছা করছে না। জেনার মা বলে কিন্তু তোমার এইখানে হয়তো অস্বস্তি লাগবে। জেনা বলে আমি অ্যাডজাস্ট করে নেব, প্লিজ তুমি হ্যাঁ বলে দাও। জেনার মা ওর রাজি হয়ে যায়। পরের সিনে দেখে জিনুক মিনির গাড়ির সামনে এসে দাঁড়ায়। মিনি রেগে বলে তোমার কি কোনো ম্যানার্স নেই নাকি, এইভাবে কে কারো গাড়ির সামনে এসে দাঁড়ায়? তখন জিনুক তাকে একটা রেকর্ডিং শোনালে মিনির মুখ বন্ধ হয়ে যায়। আসলে এই রেকর্ডিং এর মধ্যে মিনি আর অ্যাসিস্ট্যান্টের কথাবার্তা ছিল, যেখানে মিনি অ্যাসিস্ট্যান্টকে ড্রাগের ব্যবস্থা করতে বলছিল, কারণ সে ওটা জেনার মেডিসিনের সঙ্গে পাল্টে দেবে। জিনুক বলে ভালোই ভালোই ওর উপর থেকে এই অ্যালিগেশন সরিয়ে নাও, আর আমিও এই রেকর্ডিংটা ডিলিট করে দেব। পরের সিনে দেখি হায়ুন সারাংকে বলছিল আমার মনে হচ্ছে সেদিন তোমার ব্যাগ নিয়ে যে পালিয়েছিল সেটা উচান ছিল, কারণ ওর হাতেও আমি একটা কাটার চিহ্ন দেখেছি যেমনটা তুমি বলেছিলে। সারাং বলে তাহলে আমরা ওকে কিভাবে ধরবো? হায়ুন বলে আমরা ব্ল্যাক ডগ সেজে ওকে স্কুলে আসতে বলবো যে আমাদের কাছে ওর আর ইউনের সেই ভিডিওটা আছে,
ওটা নিতে আসলেই আমরা ওকে ধরে ফেলবো। রাতের বেলা হায়ুন উজানের জন্য অপেক্ষা করছিল, তখনই কেউ তাকে মেসেজ করে তার সেই ভিডিওটা পাঠায় আর বলে এখন থেকে তুমি হচ্ছে আমার পেট। হায়ুন মনে করে এটা হয়তো ইউন পাঠিয়েছে, কিন্তু পরে সে বুঝতে পারে এইটা ইউনার কাজ। এইদিকে দেখে উজান স্কুলে এসেছিল, তবে উল্টোপাল্টা বুঝতে পেরে সে চলে যায়। সারাং তার গাড়ির পিছু করে, তবে লাভ হয় না। এরপর সে বিল্ডিং এর ভিতর হায়ুনকে খুঁজতে আসে। এদিকে হায়ুনকে দেখে সে দৌড়ে দৌড়ে ইউনার বাড়ির সামনে চলে যায় আর চিৎকার করতে থাকে, তবে ভেতর থেকে কেউই আসে না। তখন ইউনা তাকে মেসেজ করে বলে তোমার কাছে আজকের রাতটাই আছে, ভেবে দেখো আমার কি উপকার করবে তুমি। পরের সিনে ইউনার মা ইউনার কাছে আসে। তখন ইউনা বলে কাল আমি আমার আর জিনবুকের বিয়ের জন্য গাউন কিনতে যাব। মা বলে স্বপ্ন দেখতে থাকো, তোমার আর বিয়ে করতে হবে না। আজকে নিউজ দেখেছো? তখন ইউনা নিউজ চেক করে দেখে জেনার উপর থেকে ড্রাগের অ্যালিগেশন সরে গিয়েছে, মিনি সব কিছু স্বীকার করে নিয়েছে। তবে সে কোথাও ইউনার নাম বলেনি। এতে ইউনা একটু রিলিফ ফিল করলেও বিরক্ত হয় যে জেনা অ্যালিগেশন থেকে বেঁচে গিয়েছে। পরদিন জেনা স্কুলে আসে। তার তো আবারও হাবভাব আগের মতোই হয়ে গিয়েছিল, কারণ সে তো এখন ইনোসেন্ট প্রমাণিত হয়েছে। তবে ক্লাসে দেখতে পায় যে হায়ুন আসেনি, তাই সে হায়ুনকে মেসেজ করে। হায়ুনও এটা দেখে, তবে কোনো রিপ্লাই দেয় না। পরের সিনে দেখে ইউন দোহিয়নকে বলে দেয় যে তাকে জেনা না ইউনা ধাক্কা দিয়েছিল। রাতের বেলা সবাই একসঙ্গে ডিনার করছিল। জিনবুকের বাবা বলে ওঠে এখন তো আমাদের জেনা ইনোসেন্ট প্রমাণ হয়ে গিয়েছে, তাই এখন যত তাড়াতাড়ি সম্ভব তাদের এঙ্গেজমেন্ট করে নেওয়া ভালো হবে। তখন প্রিন্সিপাল প্রস্তাব রাখে যে কিছুদিন পরে তো গ্র্যাজুয়েশন সেরেমনি, ওইখানে তাদের এঙ্গেজমেন্ট করলে কেমন হয়। এতে সবাই রাজি হয়ে যায়। পরের সিনে দেখে ইউনা উজানের সঙ্গে ব্রেকআপ করে নেয়, কারণ সে তো ভাবছিল এখন তার কাছে জিনবুক আছে। এইদিকে আমাদের ব্ল্যাক ডগের একটা ঝলক দেখানো হয়। সে একটা পোস্ট করে যে সিউনের খুনি ডায়মন্ড 6-এরই একজন। জেনা এই নিউজটা দেখে স্মাইল করে, তবে উজানের তো হাওয়া টাইট হয়ে যায়। পরের সিনে ইউনা আসে সিসিটিভি ফুটেজ চেক করতে, কারণ সে উজানের কাছ থেকে জানতে পেরেছে যে ব্ল্যাক ডগ তাকে স্কুলে ডেকেছিল। তখন সে সিসিটিভি ক্যামেরায় হায়ুনকে দেখতে পায় আর ভেবে নেয় যে সেই ব্ল্যাক ডগ। এরপর সে হায়ুনের কাছে গিয়ে বলে আমার এবার প্রিন্সিপালকে বলে দিতে হবে যে আমি ব্ল্যাক ডগকে পেয়ে গিয়েছি। হায়ুন বলে কি বলছো, কে সেটা? ইউনা তাকে তারই ছবি দেখায় আর বলে উজানকে ব্ল্যাক ডগ স্কুলে আসতে বলেছিল, তবে সেখানে তুমি ছাড়া আর কেউ ছিল না, তার মানে তুমিই হচ্ছ ব্ল্যাক ডগ। হায়ুন বলে আমি কোনো ব্ল্যাক ডগ নই। তখন ইউনা বলে সে যাই হোক, সেটা কোনো ব্যাপার না। শোনো, গ্র্যাজুয়েশন সেরেমনির দিন জিনবুক আর জেনার এঙ্গেজমেন্ট হবে। ওই দিন তুমি সবাইকে বলে দিবে যে সেদিন ইউনকে ছাদ থেকে জেনায় ধাক্কা দিয়েছিল। হায়ুন অস্বীকার করলে সে বলে তাহলে আমি তোমার সেই স্পেশাল ভিডিওটা পোস্ট করে দিব আর প্রিন্সিপালকে গিয়ে বলে দেবো যে তুমি ব্ল্যাক ডগ। এই বলে সে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ইউন আর দোহিয়নকে ফোনে কথা বলতে দেখি। দোহিয়ন বলছিল গ্র্যাজুয়েশনের পর আমি হায়ার স্টাডি করতে অ্যাব্রড যাব, তুমিও চলো আমার সঙ্গে। ইউন স্মাইল করে আর বলে তোমার বাবাকে এক্সট্রা খরচ ওঠাতে পারবে? দোহিয়ন বলে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। কল কাটার পর ইউনের কাছে উজান আসে আর রেগে বলে আমার আর ইউনার ব্রেকআপ হয়ে গিয়েছে, আমি জানি এটা তুমিই করিয়েছো, এবার তুমি খুশি তো? এই বলে সে তাকে অনেক মারে, তারপর ওখান থেকে চলে যায়। আমরা দেখি সে ইউনের অবস্থা একদম খারাপ করে দিয়েছে। ইউন ওইভাবেই বাড়ি যাচ্ছিল, তখনই রাস্তায় তার সঙ্গে হায়ুনের দেখা হয়। হায়ুন দৌড়ে তার কাছে আসে আর জিজ্ঞাসা করে তোমার এই অবস্থা কে করেছে? ইউন বলে তুমি প্লিজ ওই নেকলেসটা নিয়ে পুলিশের কাছে যাও আর ইউনার সঙ্গে উজানারও নাম বলে দাও, আমি ওদের শাস্তি দিতে চাই। সে তার পায়েও পড়ে যায় আর বলে প্লিজ আমাকে সাহায্য করো। হায়ুন বলে আমি কিচ্ছু করতে পারবো না, আমার কাছে ওই নেকলেসটা নেই। ইউন বলে তার মানে এতদিন আমি মিথ্যা ভরসায় ছিলাম, কেন হচ্ছে আমার সাথে এসব? আমি কি করেছিলাম? হ্যাঁ, আমি টাকার জন্য কয়েকটা ভুল করেছিলাম, তবে এত বড় মাসুল? যেদিন আমি ছাদ থেকে পড়ে গিয়েছিলাম সেদিন তুমিও সেখানে ছিলে, তুমি জানতে সবকিছু, তারপরও তুমি চুপ ছিলে, তুমিও তাদেরই মতো। তবে এখন আমি এমন একটা কাজ করব যাতে তুমি আর বাকিরা কেউই কখনো চুপ থাকতে পারবে না। এই বলে সে রাস্তার মাঝে চলে যায় আর একটা ট্রাক এসে তাকে উড়িয়ে দেয়। পরদিন উজান এই নিউজটাই দেখছিল, তখন দোহিয়ন এসে তাকে মারতে শুরু করে আর বলে আমি জানি আমার ইউনকে তোরাই মেরেছিস, কেন করছিস এসব তোরা? উজান বলে আমি ওকে কেন মারতে যাব? এই নিয়ে তাদের মাঝে একদম মারামারি শুরু হয়ে যায়।
এরপর দোইয়ন আসে ইউনার কাছে আর বলে, আমি জানি সেদিন তুমি ইউনকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিলে আর এখন তো ওকে মেরেই ফেলেছো, কি পেলে এইসব করে? ইউনা বলে, আমি ওকে ছাদ থেকে ধাক্কা তো দিয়েছিলাম, তবে ওকে আমি মারিনি। আর যদি মেরেও থাকি তাহলে তুমি কি করবে? মারবে আমায়? কিন্তু একটা ছেলে তো একটা মেয়েকে মারতে পারে না, এটা তো ক্রাইম, তাই না? তোয়ন বলে, তোমাকে এর জন্য পস্তাতে হবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। পরের সিনে হায়ুন ইউনার সঙ্গে দেখা করে আর বলে, আমি জেনাকে রাজি করিয়েছি ওর এঙ্গেজমেন্টের দিন অ্যাজ আ ফ্রেন্ড স্পিচ দিতে। ইউনা বলে, দেখেছো, ছোটবেলা থেকে বন্ধু ছিলাম আমরা, আর স্পিচ দেওয়াবে তোমাকে দিয়ে। হায়ুন বলে, আমি ওই স্পিচের মধ্যে বলে দিব যে ও ইউনকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিল, এখন তুমি আমার ভিডিওটা ডিলিট করে দাও। ইউনা বলে, এত সহজ নাকি? আর ওই ভিডিওটাও আমার কাছে নেই, ওটা তো আমার মায়ের কাছে, তুমি স্পিচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা ভিডিওটা ডিলিট করে দিবে। পরের সিনে জিনউক জেনাকে বলছিল এঙ্গেজমেন্টের দিন হায়ুন স্পিচ দেবে, জানি না ওর মনে কি চলছে। জেনা বলে, ও বাকিদের মতো না, এখন আমাকে তোমার ব্যাপারে বলো। আমি নোটিস করেছি আমার ড্রাগ স্ক্যান্ডেল চলার সময় তোমাদের কোম্পানির অনেক শেয়ার বেড়েছে, আর পরে সেগুলো তোমার নামে ট্রান্সফার করা হয়েছে। তোমার মনে কি চলছে? জিনউক বলে, আমার মনে দুইটা চিন্তা ঘুরছে, এক, আমার বাবার কোম্পানিকে ধ্বংস করে দেওয়া, দুই, এই স্কুলটাকে শেষ করে দেয়া। আর এতে আমার তোমার হেল্প চাই, আমি আমার সমস্ত শেয়ার তোমার নামে করে দিব। জেনা তার প্ল্যানটা বুঝতে পেরে রাজি হয়ে যায়। তবে এখানে আমাদেরকে ক্লিয়ার করা হয় না যে কি প্ল্যান আসলে, এটা তো আমরা একটু পরেই জানতে পারবো। কয়েকদিন পরের সিন দেখতে পাই, জেনা আর জিনউকের এঙ্গেজমেন্টের প্রস্তুতি চলছিল। জেনা যখন রেডি হচ্ছিল তখন মিনি আর তার বাবা তার সঙ্গে কথা বলতে আসে। জেনা তার বাবাকে বলে যে সে মিনির সঙ্গে একটু একা কথা বলবে। বাবা বাইরে চলে গেলে সে ডিএনএ টেস্ট বের করে দেখায় আর বলে, আমি জানি এই বাচ্চাটা আমার বাবার না, তুমি কিভাবে ভাবলে আমাদের এই ফ্যামিলিতে ঢুকবে? মিনি তার পায়ে পড়ে যায় আর বলে, প্লিজ তুমি এই কথাটা কাউকে বলো না, প্লিজ এই বাচ্চাটার খাতিরে হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও, এই বাচ্চাটাকে নিয়ে আমি এখন কোথায় যাব? পরের সিনে ইউনা হায়ুনের কাছে আসে আর বলে, তুমি যদি আজকের কাজটা ঠিকমতো করে দাও তাহলে আমাদের ফাউন্ডেশন তোমাকে অ্যাব্রোডে যাওয়ার জন্য স্কলারশিপ দিবে, তাই কোনো গন্ডগোল করো না যেন। আর স্পেশাল প্রাইজ হিসেবে এই সেরেমনি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টে 2 লাখ ওন ঢুকবে। এইবার সেরেমনি স্টার্ট হয়ে যায়। জিনউক আর জেনা সেখানে চলে আসে। হায়ুন স্পিচ দিতে স্টেজে ওঠে। এবার সে বলতে শুরু করে যে সে কিভাবে এই স্কুলে এসেছে আর ইউনকে কে ছাদ থেকে ধাক্কা দিয়েছে। সে বলে, কালপ্রিট আমাদের ডায়মন্ড সিক্সেরই একজন, আর আমি আজ তার নাম বলবো। এই বলে সে একবার জেনার দিকে তাকায়, একবার ইউনার দিকে তাকায়। তোমাদের কি মনে হয় ও এখানে কার নাম বলবে? কারণ এখানে তো আমাদের আর কিছুই দেখানো হয় না, আর ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। জেনা যখন ঘুমাচ্ছিল হায়ুন তাকে কল করে বলে, আমি এখনই তোমার সঙ্গে দেখা করতে চাই। জেনা বলে, এত রাতে? হায়ুন বলে, আমি তোমার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এরপর আমরা তাদের একসঙ্গে দেখতে পাই। হায়ুন বলে, প্রত্যেকটা এঙ্গেজমেন্টে মেয়েদের পক্ষ থেকে তাদের বন্ধুরা একটা স্পিচ দেয়, যদিও আমরা বন্ধু নই তবুও আমি কি তোমার এঙ্গেজমেন্টে স্পিচ দিতে পারি? জেনা তাকে তার কোট ফিরিয়ে দিয়ে বলে, এইটা অনেক আরামদায়ক ছিল, তবে আমি ডিসঅ্যাপয়েন্টেড হলাম কারণ তুমি মাত্র বললে যে আমরা বন্ধু নই। জানো, আমিও প্ল্যান করছিলাম যে আমার এঙ্গেজমেন্টের স্পিচ আমি তোমাকেই দিতে বলবো। হায়ুন তাকে ধন্যবাদ বলে চলে যাচ্ছিল, তবে হঠাৎ করে সে থেমে যায় আর এইবার সে কান্নায় ভেঙে পড়ে আর জেনাকে সবকিছু বলে। সে বলে, এই মাত্র আমার চোখের সামনে ইউন মারা গিয়েছে। ইউনা আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে, সে বলছে আমি যেন সবাইকে বলে দেই যে ইউনকে সেদিন ছাদ থেকে তুমি ধাক্কা দিয়েছিলে। আমি জানি না কি করব। ইউনা আমাকে বলছে যে আমি যদি তার কথা না শুনি তাহলে সে আমার ভিডিওটা পোস্ট করে দিবে। প্রেজেন্টে দেখে সে সবার সামনে ইউনার নাম বলে দেয়। এতে তো ইউনা চমকে ওঠে আর বলে, এইসব কি বলছো তুমি? ফ্ল্যাশব্যাক দেখি, জেনা বলে, তুমি যদি ওর নাম বলে দাও তাহলে সে তো তোমার ভিডিও পাবলিক করে দিবে। হায়ুন বলে, আমি পরোয়া করি না, এত বোঝা আমি আর নিতে পারছি না। প্রেজেন্টে সে সবাইকে সবকিছু ডিটেলসে বলতে থাকে। তখন ইউনার কথা মতো সে ভিডিওটা সবার ফোনে পৌঁছে যায় আর পেছনের বিগ স্ক্রিনেও সেটা চালু হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখি জেনা বলছিল, চিন্তা করো না, আমার মনে হয় সারাং আমাদের সাহায্য করতে পারবে, আর এমন কেউ আছে যাকে আমরা আমাদের টিমে নিতে পারি। এরপর সে তাকে জিনউকের সঙ্গে দেখা করায়। হায়ুন ইতস্তত করলে জেনা বলে, চিন্তা করো না, ওকে আমরা বিশ্বাস করতে পারি, আর ওই হচ্ছে আসল ব্ল্যাক ডগ।
ও তোমার ভিডিও অনলাইন থেকে ডিলিট করে দিতে পারবে। প্রেজেন্টে দেখতে পাই সারাং কোনোভাবে গার্ডকে রুম থেকে বের করে দিয়ে হায়ুনের বিগ স্ক্রিনে ভিডিওটা অফ করে দেয়। জিনবুক অনলাইন থেকে সেই ভিডিওটা মুছে দেয়। এবার হায়ুনের কাজ শেষ, তাই সে স্টেজ থেকে নেমে যায়। তখন আরেকজন স্টেজে ওঠে। এটা জিনবুক ছিল। সে সবার সামনে বলে দেয় যে আমি হচ্ছি ব্ল্যাক ডগ, আর আজ আমি এসেছি কয়েকজন মানুষকে এক্সপোজ করতে। এরপর স্ক্রিনে আগের প্রিন্সিপালের ভিডিও দেখানো হয়। সে বলছিল, আমি হায়ুনকে বলেছিলাম ইউনার ব্যাপারটা গোপন রাখতে, এর বদলে আমি তাকে স্কুলে অ্যাডমিশন দিয়েছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই হায়ুন দোহিয়নের কাছে গিয়ে এই কথাটা বলে দিয়েছিল, আর বলেছিল তুমি কোনোভাবে তোমার বাবাকে রাজি করাও এটা স্বীকার করতে। এবার জিনবুক একে একে তার বাবা এবং বর্তমান প্রিন্সিপালকেও এক্সপোজ করে। প্রিন্সিপাল তো রেগে স্টেজে এসে তাকে মারতে যায়। তখন জিনবুক বলে, আস্তে আস্তে, এখানে কিন্তু মিডিয়া আছে, কিছু করলে আরো খারাপ হয়ে যাবে। যাই হোক, এবার স্ক্রিনে উচানকে দেখা যায়। সে বলছিল, আমি সিউনকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিলাম, তবে ইউনা আমাকে এটা করতে বাধ্য করেছিল। সে সবসময় আমাকে হুমকি দিয়ে চলতো। ইউনা উচানের কাছে এসে বলে, এইসব কি, আমি আবার কবে এসব করতাম। ফ্ল্যাশব্যাকে দেখে হায়ুন উচানের কাছে আসে আর বলে, আমি জানি তোমার আর ইউনার ব্রেকআপ হয়ে গিয়েছে, আর তোমাদের মাঝে কোনোদিনও আসল ভালোবাসা বলতে কিছুই ছিল না। সে সবসময় তোমাকে নিয়ে খেলতো, তোমাকে ব্যবহার করত। আর আমি জানি তুমি সেদিন সিউনকে ছাদ থেকে ধাক্কা দাওনি, তাই তুমি আমার সঙ্গে কোঅপারেট করো। আমি ইউনাকে এক্সপোজ করতে চাই, তাকে শাস্তি দিতে চাই। উচান বলে, ঠিক আছে, এসব তো করব, কিন্তু দোহিয়নের কি হবে? সে কি কখনো আমাকে ক্ষমা করবে? হায়ুন বলে, ওর সঙ্গে আমি কথা বলে নিব। কিন্তু দেখি হায়ুন দোহিয়নকে বলে, তুমি কোনো দিনও উচানকে ক্ষমা করো না, কারণ সেই তোমার ইউনকে মেরেছে। প্রেজেন্টে ইউনা হায়ুনকে বলে, এটা ঠিক করলে না, এর জন্য তোমাকে অবশ্যই পস্তাতে হবে। হায়ুন বলে, এখনকার মতো তুমি নিজের দিক দেখো, তাড়াতাড়ি একটা ফ্লাইট টিকিট বুক করে পালাও। ইউনা চলে গেলে সেখানে হায়ুনের সমস্ত বন্ধুরা চলে আসে আর তাকে গুড জব বলে। এরপর সেখানে তার বাবাও চলে আসে আর তাকে একটা থামস আপ দেখায়। সারাং বলে, চলো এবার সবাই একসঙ্গে খেতে যাই। জেনা বলে, তোমরা যাও। হায়ুন বলে, তুমি কোথায় যাচ্ছ? জেনা বলে, খেলা এখনো বাকি আছে। তখনই সেখানে জেনার বাবা আর মিনি চলে আসে, আর আমরা জানতে পারি মিনির সমস্ত শেয়ার এখন জেনার নামে। ফ্ল্যাশব্যাকে দেখি মিনি যখন কান্না করতে করতে জেনাকে বলছিল, তুমি প্লিজ এই কথাটা কাউকে বলো না, তখন জেনা ওই ডিএনএ টেস্ট রিপোর্টটা ছিঁড়ে ফেলে আর বলে, তাহলে একটা কাজ করো, তোমার সমস্ত শেয়ার আমার নামে করে দাও আর তোমার ছেলেকে নিয়ে শান্তিতে থাকো। আমি বাবাকে কিছুই বলবো না। প্রেজেন্টে সে তার বাবাকে বলছিল, মিনি শেয়ার আমার কাছে, আর আমার মাও সব শেয়ার আমার কাছে ট্রান্সফার করে দিয়েছে। জিনবুকও তার শেয়ার আমার কাছে বিক্রি করেছে। এখন কোম্পানিতে আমি আপনার থেকে বড় শেয়ার হোল্ডার, তাই আপনি আপনার নতুন বউকে নিয়ে আরাম করুন, কোম্পানির কথা ভুলে যান। রাতের বেলা উচানকে ক্লাবে দেখি। সে ভাবছিল সবাইকে ফাঁসিয়ে দিয়ে মাঝখান থেকে আমি বেঁচে গেলাম। তখন সেখানে দোহিয়ন চলে আসে আর তার দিকে যেতে থাকে। এখানেই সিন কাট হয়। পরদিন জেনা জিনবুকের কাছে আসে আর বলে, শুনলাম তুমি নাকি দেগুতে তোমার মায়ের কাছে চলে যাবে, এটা কি সত্যি? জিনবুক বলে, হ্যাঁ, আমার মা অনেক কষ্ট সহ্য করেছে, এখন আর না। তবে তুমি কিন্তু আবার ওখানে আমায় খুঁজতে খুঁজতে চলে যেও না। আমাকে মিস করলেও নিজেকে একটু কন্ট্রোল করো। জেনা বলে, মজা করো না, এখানে যুদ্ধ তো মাত্র শুরু হয়েছে, আমি একা কিভাবে পুরোটা লড়াই করব। জিনবুক বলে, আমার তোমার উপর বিশ্বাস আছে, তুমি একাই পারবে। আর তাছাড়া তুমি তো একা নাও, তোমার কাছে এত ভালো একটা বন্ধু আছে। আর আমি জানি সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও তোমার বন্ধু হায়ুন তোমাকে ছেড়ে কোথাও যাবে না। এই বলে সে তাকে তার নেম ট্যাগ দিয়ে বাসে উঠে পড়ে। হায়ুনকে দেখে সে সারাংয়ের সঙ্গে বাসে ছিল। সে একটা ব্রিজের কাছে এসে সেখান থেকে তার ডায়মন্ড 6 এর ব্যাচটা নদীতে ফেলে দেয় আর একটা প্রশান্তির হাসি দেয়। এরপর সে যখন ক্যাফেতে কাজ করছিল সেখানে জেনা চলে আসে আর বলে, বসতে পারি? হায়ুন বলে, অবশ্যই। জেনা বলে, সোজা পয়েন্টে আসছি, আমার সঙ্গে কাজ করো। হায়ুন বলে, আমি আর কোনো ঝামেলায় পড়তে চাই না, এখন শুধু শান্তিতে কলেজে যেতে চাই। জেনা বলে, আমি জানতাম তুমি এমন কিছুই বলবে। এই বলে সে তাকে কিছু একটা দেয়, যেটা দেখে জেনা অনেক বেশি অবাক হয়ে যায়। আর সিজন 2 এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই অসাধারণ সিরিজের গল্প? কমেন্টে জানিও। আর কোন ক্যারেক্টারটা তোমার সবচেয়ে বেশি পছন্দের ছিল সেটাও বলে যেও। আর হ্যাঁ, তোমাদের কি মনে হয় সিজন 3 কি আসবে? কারণ এই সিরিজের এন্ডিংটা কেমন যেন কোয়েশ্চেনেবল ছিল।
জেনা হায়নকে কি এমন দেখালো যে হায়ন এত অবাক হয়ে গেল। যাই হোক, যদি নতুন সিজন আসেও তাও 2 বছর লেগে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।